হ্যালো, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে শুধুমাত্র লাইভটা ফেসবুকেই হয়তো হবে। আশা করি সবাই যারা যুক্ত হয়ে গেছো তারা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনে লেখাটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। ওকে, চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা নতুন আর একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি 27-এর সাইকেল 2-তে। অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। আজকে আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাস দেখব। তো তোমরা এই অধ্যায়টা 9-10-এও পড়ে আসছো, বাট 9-10-এ খুবই সামান্য টপিক পড়ছো। এই অধ্যায়টাতে পড়ার আরও অনেক টপিক আছে। এই অধ্যায়টা আমরা আরও অনেক কিছু বিস্তারিত পড়ব। তো 9-10-এর সাথে হ্যাঁ মিল আছে, বাট যেহেতু তুমি 9-10 থেকে ইন্টারে উঠে একটু বড় হয়েছো, সেহেতু পড়ার পরিধিটাও একটু বড় হয়েছে, শেখার পরিধিটাও একটু, জানার পরিধিটাও একটু বড় হয়েছে। সো টপিক আরও সুন্দর সুন্দর টপিক আসবে। এই অধ্যায়ে আমরা ইটের স্তূপ গড়তে কৃতকাজ, কুয়া থেকে পানি শূন্য করতে কৃতকাজ, মোটর দ্বারা কৃতকাজ, সরল দোলকের ববের জন্য কৃতকাজ, তারপরে শক্তির সংরক্ষণশীলতা নীতি, কাজ শক্তি উপপাদ্য, বিভিন্ন দ্বিমাত্রিক ক্ষেত্রে বা ত্রিমাত্রিক ক্ষেত্রে কৃতকাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, ধ্রুব বল দ্বারা কৃতকাজ, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, স্প্রিং বল দ্বারা কৃতকাজ, আরও অনেক ধরনের টপিক, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এরকম অনেক ধরনের বল দ্বারা কৃতকাজ আমরা দেখব। তো চলো আমরা এক এক করে শুরু করি। তো তোমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়টা আশা করি খুব ভালো করে আমার সাথে শেষ করতে পারছো। তোমরা যেন অধ্যায়টা ভালো করে শেষ করতে পারো, এই কারণে নিউটনের বলবিদ্যা অধ্যায়ের যখনই লাইভ ক্লাসটা শেষ হয়েছে তারপরে কিন্তু দেখো 2টা ক্লাস কিন্তু হয় নাই, মানে এক সপ্তাহ কিন্তু একটা ব্রেক দেওয়া হয়েছে, যাতে তুমি তোমার পড়াগুলা গুছাই নিতে পারো। তো এই সুযোগগুলা কাজে লাগাইও। এই সুযোগগুলা তোমাকে দেওয়া হচ্ছে তোমার কাজে লাগানোর জন্য, তোমার গ্যাপটাকে কাটায় ওঠার জন্য। যে আগায় যাচ্ছে যেন তুমি তাকে ধরে ফেলতে পারো, এই জন্যই সুযোগগুলা দেওয়া হচ্ছে। এখন সুযোগের সদ্ব্যবহারটা তোমাকে কিন্তু করতে হবে। তুমি যদি সুযোগের অসদ্ব্যবহার করো তাহলে আসলে দিন শেষে তোমারই ক্ষতি হবে। তো আশা করি নিউটনের বলবিদ্যা অধ্যায়টা শেষ করছে। এখন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আমার সাথে লাইভেই তোমরা শেষ করতে পারবা। অধ্যায়টা ছোট অধ্যায়, নিউটনের বলবিদ্যা এবং ভেক্টর পড়ে ফেলছি মানে তুমি মনে করতে পারো তুমি ফার্স্ট ইয়ারের 3 ভাগের 1 ভাগ শেষ করে ফেলছো। এখন বাকি ধরো 2 ভাগ, তাহলে আমরা বড় বড় 2টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এরপরে যে চ্যাপ্টারগুলো আসবে দেখবা সব চ্যাপ্টারগুলো মোটামুটি ছোট ছোট চ্যাপ্টার। তো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটাও ছোট চ্যাপ্টার, টপিকগুলো সহজ টপিক। তো আশা করব রেগুলার ক্লাস করে এই চ্যাপ্টারটা আমার সাথে শেষ করে ফেলবা এবং সময় মতো পরীক্ষা দিবা। রেগুলার ক্লাস করা এবং পরীক্ষা অ্যাটেন্ড করা, পড়াশোনা করে রেগুলার পরীক্ষা দেওয়া, এটাই হচ্ছে পরীক্ষাতে ভালো করার মূল মন্ত্র। যে কোনো পরীক্ষা, বোর্ড পরীক্ষা বলো, কলেজের ক্লাস টেস্ট বলো, অ্যাডমিশন টেস্ট বলো, মেডিকেল, বুয়েট, ঢাবি, যে কোনো পরীক্ষাতে ভালো করার মূল মন্ত্র একটা, রেগুলার ক্লাস করা, ভালো করে কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করা, পরীক্ষা অ্যাটেন্ড করা। ছোট্ট একটা কাজ, কিন্তু এই ছোট্ট কাজটা করাটাই অনেক কঠিন, তাই তো? তাই না? স্টুডেন্ট লাইফে যখন আমরা ছিলাম আমাদের জন্য কঠিন হইতো, সো তোমাদের জন্য আশা করি কঠিন। এই কঠিন কাজটাকে যে দায়িত্ব সহকারে করতে পারে সে কিন্তু ভালো রেজাল্ট করবে। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। তো শোনো, এই অধ্যায়ের শুরুতে যেটা তোমার জানা লাগবে সেটা হচ্ছে বল। অলরেডি আমরা বল সম্পর্কে আইডিয়া দিছি কোন অধ্যায়ে? নিউটনের মেকানিক্স চ্যাপ্টারে। ভেক্টর আর নিউটনের মেকানিক্স পড়া হয়ে গেছে, মানে অনেক অনেক টপিক পড়া হয়ে গেছে, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো বল কয় ধরনের হয়? 2 ধরনের বল, পরিবর্তনশীল বল এবং ধ্রুব বল। ধ্রুব বল, যেমন কোন একটা বস্তুর উপর ধ্রুব বলের একটু উদাহরণ দিই। ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপর আমি বল প্রযুক্ত করলাম, আমি এই বস্তুটাকে ধাক্কা দিলাম, ঠেলা দিলাম। প্রযুক্ত বল কত? বলের মান F, 5 নিউটন। তাহলে বলের মানটা ফিক্সড, 5 নিউটন বল। এই বল প্রয়োগে বস্তুর সরণ হবে, ধরো বল প্রয়োগে সরণ হলো 10 মিটার। এই যে 10 মিটার ধরে বস্তুর সরণ যে হলো, এখান থেকে বস্তুটা ধরো এই পর্যন্ত গেল, 10 মিটার যে সরণ হলো, পুরো পথে বলের মান কিন্তু সর্বদাই, প্রযুক্ত বলের মানটা সর্বদাই 5 নিউটন আছে। বলের মানটা কিন্তু চেঞ্জ হয় নাই, বাড়েও নাই,
কমেও নাই, কনস্ট্যান্ট আছে। তো এটা হচ্ছে ধ্রুব বল। আর পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল কেমন? পরিবর্তনশীল বল হচ্ছে ধরো এই বস্তুর উপর বল প্রযুক্ত হলো, প্রযুক্ত বলের মানটা চেঞ্জ হচ্ছে, প্রযুক্ত বলের মানটা সময়ের সাথে বা সরণের সাথে চেঞ্জ হচ্ছে। এই বস্তুর উপর প্রযুক্ত বল এফ, আমি বললাম এফ ইকুয়াল টু ধরো 2s নিউটন, মানে কি এস হচ্ছে সরণ। বল প্রয়োগে এই বস্তুর সরণ হবে, যখন সরণের মান 1 একক তখন প্রযুক্ত বল 2 নিউটন, যখন সরণের মান 2 একক তখন প্রযুক্ত বল 4 নিউটন, যখন সরণের মান 3 একক প্রযুক্ত বল 3 গুণ 2 6 নিউটন। বলের মানটা সরণের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল বল শুধু সরণের মানের উপর ডিপেন্ড করবে এমনটা নাও হতে পারে, এটা সময়ের উপরও ডিপেন্ড করতে পারে। যেমন এফ ইকুয়াল টু ধরো 2t নিউটন, হ্যাঁ হতে পারে। টি এর মানটা এক সেকেন্ড যদি হয় তখন প্রযুক্ত বল 2 নিউটন, টি এর মান যখন বেড়ে 2 সেকেন্ড হলো তখন বলের মানটাও চেঞ্জ হয়ে গেছে, 2 গুণ 2 4 নিউটন। এভাবে সময়ের সাথে বলটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে পরিবর্তনশীল বল। আমরা কাজ হিসাব করতে চাই, কৃত কাজের হিসাব। তো কৃত কাজের হিসাব করতে গিয়ে আমরা কেন বলের কথা বলতেছি? কারণ কৃত কাজটা হবে কার দ্বারা? বলের দ্বারা। কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি সরণ ঘটে তখন আমরা কৃত কাজটা হিসাব করি। কৃত কাজ হচ্ছে বল গুণ বলের দিকে সরণের মান, এইভাবে আমরা কৃত কাজের হিসাব নিকাশ করি, তাই তো? এখন কাজ হিসাব করতে গেলে তোমার বলটাকে ভালো করে চিনতে হবে, যেটা তুমি 9-10-এ জানোনি। 9-10-এ তুমি যত ম্যাথ করছো সব ধ্রুব বল দ্বারা কৃত কাজের। আমরা এখন এক্সট্রা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, যেটা তুমি 9-10-এ বুঝে উঠতে পারো নাই, 9-10-এর টিচাররা এটা বলে নাই। ছিল তোমার বইয়ে 9-10-এ ছিল, এই যে হালকা পাতলা একটু টাচ ছিল, যেমন স্প্রিং বল দ্বারা কৃত কাজ, অথবা স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তির একটা সূত্র পড়ছিলা, হাফ কে এক্স স্কোয়ার, মনে পড়ে? একটু চিন্তা করে দেখো, ছিল না এটা? এই যে হাফ কে এক্স স্কোয়ার, এই সূত্রের ডেরিভেশন দেখছো? না, 9-10-এর বইয়ে ছিল না। এই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এটাই হচ্ছে একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণ। স্প্রিং বল একটা পরিবর্তনশীল বল। আমি তোমার দেখো পরিবর্তনশীল বল ধ্রুব বলের সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাই দিছি। এবার প্র্যাকটিক্যালি আমি তোমাকে কয়েকটা পরিবর্তনশীল বল দেখাই, যেখানে বলের মানটা সরণের উপর অথবা সময়ের উপর নির্ভর করে। যেমন খুবই খুবই সুন্দর একটা বল উদাহরণ পরিবর্তনশীল বলের, সেটা হচ্ছে স্প্রিং বল। স্প্রিং বল, এই স্প্রিং বল হচ্ছে একটা পরিবর্তনশীল বলের উদাহরণ। কিভাবে? ধরো একটা স্প্রিং একটা দৃঢ় অবলম্বনের সাথে এই যে একটা স্প্রিং সংযুক্ত আছে, স্প্রিংয়ের এটা হচ্ছে শিথিল বা স্বাভাবিক অবস্থা। এবার কি করা হইলো, এই স্প্রিংটাকে টেনে প্রসারিত করা হইলো। তাহলে স্প্রিংটাকে টেনে প্রসারিত করলে চিত্রটা দেখতে এরকম হবে না? বলো, টেনে প্রসারিত করলাম, এতটুকু টানলাম, কে টানলো? আমি, এক্স পরিমাণ টানলাম। এবার স্প্রিংয়ের একটা প্রত্যয়নী বল আছে, প্রত্যয়নী, ইংরেজিতে এটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। মানে কি? মানে হচ্ছে স্প্রিংয়ের ভিতর থেকে স্থিতিস্থাপক ধর্মের জন্য পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, পূর্বের অবস্থায় প্রত্যয়ন করা মানে কি? ফিরে যাওয়ার জন্য স্প্রিং ভেতর থেকে যে বলটা দিচ্ছে। চিন্তা করে দেখো তো, একটা স্প্রিংকে যদি আমি এভাবে টানি, এক্স পরিমাণ সরাই, তাহলে স্প্রিং কি চাই? ছেড়ে দিলে কি হবে? আগের অবস্থায় ফিরে যাবে না? অর্থাৎ স্প্রিং এর সরণের বিপরীতে সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা বল দিচ্ছে, এটাই হচ্ছে স্প্রিং বল। এফএস, স্প্রিং বল বলে এফএস দিয়ে প্রকাশ করলাম। এই যে স্প্রিং বলের মানটা, এই প্রসারণ না এর সাথে সমানুপাতিক, তাই না? একটু ফিল করো, একটা স্প্রিং আছে, তুমি টানবা, টেনে 1 সেন্টিমিটার প্রসারিত করবা, তুমি দেখবা যে বল লাগে 2 সেন্টিমিটার প্রসারিত করলে আরো বেশি কষ্ট হয়, আরো বেশি বল লাগে। তাহলে এই যে বলটা, এটা সরণের উপর নির্ভরশীল, এবং তুমি 9-10-এ দেখছো স্প্রিং বল সরণের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে কে। সেই ধ্রুবকটা কে। মাইনাসটা কি? মাইনাসটা হচ্ছে বল আর সরণ পরস্পরের যে বিপরীত দিক, এটা বুঝাই হচ্ছে এই মাইনাসটা। সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা ধ্রুবক দিলাম, ধ্রুবকটা কে। কে কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। এই যে কে, এটা স্প্রিং কনস্ট্যান্ট। এই স্প্রিং কনস্ট্যান্টের মানটা স্প্রিং এর
আকার আকৃতির উপর নির্ভর করে। যে স্প্রিংগুলা মোটা তার দিয়ে তৈরি, পেঁচানো স্প্রিং মোটা তার দিয়ে তৈরি, সেই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি। আর দেখবো অনেক সময় যে টিপ কলমের মধ্যে চিকন তার দিয়ে তৈরি স্প্রিং থাকে, তাহলে সেই স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট কে এর মানটা কম। তো আমি যেটা তোমাকে বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে, তুমি দেখো তো স্প্রিং বল এফএস, এটা এই স্প্রিংয়ের এই যে প্রসারণ মানে সরণ, সাম্য অবস্থা থেকে স্প্রিংয়ের এই যে সরণ, এই সরণের উপর নির্ভর করে কিনা। ইয়েস করে। এবং কেমন সম্পর্কযুক্ত? সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে 1 একক প্রসারিত করতে যে বল লাগবে 2 একক প্রসারিত করতে আরো বেশি বল লাগবে। এই তো একটা পরিবর্তনশীল বল। মাথায় ঢুকছে? এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা হিসাব করব, যেটা আমরা 9 10-এ করি নাই। আরো উদাহরণ আছে। মহাকর্ষ বল, দুটো ভর বস্তু, 2 নম্বর আর একটা উদাহরণ দিই। দুটো ভর বস্তু, মহাকর্ষ বল, দুটো ভর বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাই তো মহাকর্ষ বল। একটা ভর একটা ভর, m1 m2, এদের মধ্যবর্তী দূরত্ব r। তাহলে মহাকর্ষ বল এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, m1 m2 কে আকর্ষণ, m2 m1 কে আকর্ষণ। এই মহাকর্ষ বল Fg, এটা ইকুয়াল টু g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। আশা করি জানো। তাহলে g m1 m2 এগুলো তো কনস্ট্যান্ট, এই দুটো বস্তুর ভর তো ফিক্সড একটা মান আছে। দূরত্বের সাথে বলের সম্পর্ক দেখো তো, মহাকর্ষ বলের সম্পর্ক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর, সরণের উপর নির্ভর করতেছে। দুটো ভর বস্তু যত কাছে আসবে বলের মান বাড়বে, যত দূরে সরে যাবে বলের মান কমবে। তো এইগুলা হচ্ছে পরিবর্তনশীল বল। এই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হিসাব করতে হবে। তুমি 9 10-এ মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব করোনি, তুমি অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব করছো। অভিকর্ষ বল এটা কনস্ট্যান্ট ধরা যায়, কিন্তু মহাকর্ষ বল এটা দূরত্বের উপর নির্ভর করে, এটা কনস্ট্যান্ট না। তাহলে ঝামেলা আছে। এই যে অভিকর্ষ মানে মহাকর্ষ বল, স্প্রিং বল, পরিবর্তনশীল বল, এরকম আরো উদাহরণ আছে। এই বল দ্বারা কৃতকাজগুলো আমরা হিসাব করতে চাই। ধ্রুব বল তো কোনো একটা বস্তুর উপর ধরে একটা ফিক্সড মানের বল দিলাম, তো তার জন্য সরণ হচ্ছে, তো তখন ধ্রুব বল। তাহলে আমরা এখন এই ধ্রুব বল, পরিবর্তনশীল বল, 2 ধরনের বল পাইলাম। এই 2 ধরনের বল দ্বারা কৃতকাজ হিসাব করব। তো প্রথমে আসো ধ্রুব বল দ্বারা কৃতকাজ। আসো ধ্রুব বল দ্বারা কৃতকাজ। ধ্রুব বল দ্বারা কৃতকাজ। কৃতকাজ কি? কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি সরণ হয়, প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলে। সত্য? আমরা অনেক সময় এরকম সংজ্ঞা বলি, বাট প্রযুক্ত বল আর সরণের গুণফল কাজ না। প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের মান, তার গুণফলটাই হচ্ছে কাজ। তাহলে আমরা একটু ছোট্ট করে লিখি কাজের সংজ্ঞাটা আর কি, যে প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের, সরণের উপাংশের মানের গুণফলকে কাজ বলে। গুণফলকে কাজ বলে। ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা উপর বল প্রযুক্ত হলো এই বরাবর, এই বরাবর বস্তুটার উপর প্রযুক্ত বল এফ, এই বরাবর বল প্রযুক্ত হলো এফ। এবার বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলো এদিক বরাবর, এদিক বরাবর বস্তুর সরণ ঘটলো, সরণ ভেক্টরটা হচ্ছে এস। তাহলে বল আর সরণ কি একই দিকে? না, বল আর সরণের একটা মধ্যবর্তী কোণ আছে। অনেকের কাছে মনে হইতে পারে, যেমন আমার ছোটবেলা একটা জিনিস মনে হইতো যে একটা বস্তুর উপর যেদিকে বল দিব সরণ তো ভাই ওই দিকেই ঘটার কথা, সরণ আবার বলের সাথে একটা কোণ করে অন্যদিকে কেন ঘটে? এটা কেন হয়? কেন হইতে পারে না? অবশ্যই পারে। তুমি একটা ট্রলি ব্যাগকে টেনে টেনে নিয়ে যাচ্ছ, ধরো একটা ট্রলি ব্যাগ বা একটা ব্লক, এই ব্লকটাকে দড়ি বেঁধে এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছ তুমি। তাহলে তুমি এভাবে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছ, এই যে এভাবে ধরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছ, তুমি টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছ। তাহলে দড়িতে টানতেছো এদিকে, ভালো করে খেয়াল করো, বল দিচ্ছ এদিকে, কিন্তু ব্লক যাচ্ছে এই বরাবর সামনের দিকে না, তাহলে এটা সরণ না। তো যেদিকে বল দেওয়া হবে সবসময় সরণ যে ওই দিকেই ঘটবে
এরকম কোনো ধ্রুব সত্য কথা কেউ 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 বলছে নাকি? কেন বল আর সরণের মধ্যবর্তী কোণ থাকতে পারে না? অবশ্যই পারে। একটা বস্তুকে আমি এভাবে ধরে একটা ট্রলি ব্যাগ বা একটা ব্লককে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছি, তা আমি এভাবে টানতেছি, এটা কি উড়ে চলে গেছে আকাশে? না, বস্তুটাকে আমি এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছি, বস্তুটা এই বরাবর সামনের দিকে আগাচ্ছে। তাহলে এটা বল আর এটা সরণ, মধ্যবর্তী একটা কোণ থাকে না? থাকে। সবসময় যে বলের দিকে সরণ হবে এমন কোনো কথা নেই। তো সেটাই আমি আঁকছি, এটা বল এটা সরণ, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা এখন কৃতকাজের হিসাব করতে চাই। তাহলে ডেফিনেশন অনুযায়ী কৃতকাজ কি? বলের মান গুণ বলের দিকে সরণের উপাংশের মান। বলের দিকে সরণের উপাংশের মান। এই উপাংশের মান মানে কিন্তু লম্ব বিক্ষেপ। দেখো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস। তো তোমাকে ভেক্টর অধ্যায় শিখাইছিলাম, এখান থেকে একটা লম্ব টানো তো। লম্ব টানলা কার উপর? বলের রেখার উপর। তাহলে বলের রেখায় দেখো তো সরণের ছায়া, এই যে সরণের ছায়া, সরণের লম্ব বিক্ষেপ এইটুকু না? এটুকু কত? এস, এস এটা থেটা, এস কস থেটা। যদি ভুলে টুলে যাও দেখো এটা ও, এটা এম। তাহলে এই কোণের আমি যদি একটু হিসাব করি, কস থেটা লিখি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কস থেটা, কবরে ভূত আছে। কোণের বিপরীত হয় লম্ব, কোণের সাথে হয় ভূমি, এই যে এইটুকু হচ্ছে ভূমি। তাহলে ভূমি কত? ও এম। আর অতিভুজ হচ্ছে এটা, এটা কত? এস, এস। তাহলে ও এম কত? ও এম হচ্ছে এস কস থেটা। দেখছো? তাহলে বলের রেখার দিকে, বল যেদিকে সেই দিকে সরণের ছায়া, সরণের যে লম্ব অভিক্ষেপের মান, সরণের যে ছায়া বা লম্ব বিক্ষেপের মান সেটা কত? ও এম। আর ও এম মানে কি? এস কস থেটা। তাহলে বলের মান কত? এফ। আর বলের দিকে সরণের উপাংশের মান ও এম। ও এম, এই ও এম মানে এস, এস কস থেটা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। কেউ যদি বলে যে ভাই কৃতকাজ সরণের মান গুণ সরণের দিকে বলের উপাংশের মান, তাও হবে। কিভাবে হবে দেখো তো, মনে পড়ে কিনা? ভেক্টরে পড়াইছিলাম এ ডট বি ডট গুণফলের কথা একটু মনে করো। এ ডট বি মানে কি? এ বি কস থেটা। তো এ বি কস থেটাকে কিভাবে লেখা যায়? এ বি কস থেটা লেখা যায়। তাহলে কি বাংলা কথা কি? এ ভেক্টরের মান আর এ ভেক্টরের দিকে বাকি ভেক্টর অর্থাৎ বি ভেক্টরের লম্ব বিক্ষেপের মান বা উপাংশের মান। অথবা এটাও তো বলা যায়, কেউ যদি বলে ভাই আমি এটা বলবো বি কে রাখবো, এ কস থেটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে লিখবো, তাহলে কি হলো? বি ভেক্টরের মান গুণ বি ভেক্টরের দিকে এ ভেক্টরের বাকি ভেক্টর এ ভেক্টর তার লম্ব বিক্ষেপ বা তার উপাংশের মান, লম্বাংশের মান। কি মনে পড়ে? যে কোনো একটি ভেক্টরের মান, যে কোনো একটির মান গুণ তার দিকে বাকিটার লম্ব বিক্ষেপের মান, তার দিকে বাকিটার লম্ব বিক্ষেপ, এটাই তো ডট গুণ। তাহলে একই কথা তো, এফ এস কস থেটা, তো এস এফ কস থেটাও তো লেখা যায়, একই তো কথা। তো আমি দেখি এটা যদি এভাবে লিখি, সরণের মান একই জিনিস আসে কিনা। সরণের মান গুণ সরণের দিকে বলের উপাংশের মান। তাহলে সরণের মান কত? এস। আর সরণের দিকে বলের উপাংশ কত হবে জানো? এফ কস থেটা হবে। দেখো আমি চিত্র এঁকে দেখাচ্ছি। এবার বস্তুটার উপর প্রযুক্ত বল এফ, এই যে প্রযুক্ত বল এফ, আর এটা হচ্ছে সরণ এস, এটাই তো ছিল। এবার আমি কি করব? এইখান থেকে টর্চ লাইট জ্বালবো, লম্ব এখান থেকে টানবো। এই যে লম্ব বিক্ষেপ মানে কি? ছায়া। এখান থেকে একটা টর্চ লাইট জ্বালবা, জ্বাললে এফ এর দিকে, সরি এস এর দিকে এফ এর যতটুকু ছায়া পড়বে, এই যে এইটুকু ছায়া পড়বে, এই যে লম্ব টানছি, এই কোণটা থেটা। তাহলে এফ এর ছায়া দেখাও এস এর রেখায় এফ এর ছায়া, এফ এর লম্ব বিক্ষেপ, এফ এর ছায়া। তাহলে কোনটুকু? এইটুকু। তো এইটুকু কত হবে বলো? এটাকে নাম দিলাম ধরো ও এন। তাহলে এই কোণের কস থেটা, কোণের বিপরীত লম্ব, কোণের সাথে ভূমি, তাহলে ও এন
ডিভাইডেড বাই অতিভুজ, কোণের বিপরীতে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ এফ। তাহলে ON কত? ON মানে এফ কস থিটা, ON মানে এফ কস থিটা। তাহলে এস আর ON মানে ON। তাহলে সরণের মান এস, সরণের মান এস, সরণের দিকে বলের লম্ব বিক্ষেপ অথবা সরণের দিকে বলের লম্ব উপাংশের মান হয়েছে। তাহলে কত সেটা? ON, ON মানে এফ কস থিটা, একই তো কথা, ঘুরে ফিরে একই কথা, এফ এস কস থিটা। তাহলে কৃতকাজের হিসাব হয়ে গেছে যে বলের মান বলের দিকে সরণের উপাংশের গুণফল অথবা সরণের মান সরণের দিকে বলের উপাংশের মানের গুণফল, কে কাজ বলে। তাহলে W ইকুয়াল টু এফ এস কস থিটা, আর এফ এস কস থিটা কোন গুণ? বল একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, বলের মান সরণের মান তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণের কস থিটা যদি এ ডট বি হয়, বলের মান সরণের মান তাদের মধ্যবর্তী কোণের কস থিটা কি হবে? এফ ডট এস হবে। তাই হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। ডান। বলো বুঝছি কিনা? কত সুন্দর দেখো নোট করে দিছি, ঠিক আছে, কত সুন্দর নোট হয়ে গেছে। এবার আসো, আমরা এবার কৃতকাজের হিসাবটা, ধ্রুব বল দ্বারা কৃতকাজের হিসাবটা দেখছি। এবার এই কৃতকাজের হিসাবটা আমরা দেখব হচ্ছে গ্রাফে। তাহলে আসো গ্রাফে ধ্রুব বল দ্বারা কৃতকাজ, ধ্রুব বল দ্বারা কৃতকাজ গ্রাফের হিসাবটা দেখব। আমরা ওয়াই অক্ষের দিকে নিব হচ্ছে বল, ধরো কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল তুমি ওয়াই অক্ষে নিবা, আর বলের দিকে সরণের যে উপাংশের মান অর্থাৎ এস কস থিটা, এস কস থিটার মানটা, এটা ধরো মিটার এককে এস এককে প্রকাশিত, এটা তুমি এক্স অক্ষে নিবা। এস কস থিটা নিতে পারো, আর থিটা যদি 0 ডিগ্রি হয়, কস 0 মানে কত? 1। থিটা যদি 0 ডিগ্রি হয় তার মানে এফ আর এস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে বল যেদিকে সরণ পুরাপুরি সেদিকে। তাহলে তখন এটাকে আমরা বলতে পারি এস, কারণ cos 0 1, তাই তখন এটাকে এস বলা যাবে। তো আপাতত আমরা এস cos থিটা লিখলাম। তাহলে এখানে বল নিব আর এখানে নিব এস cos থিটা, এস cos থিটা। এবার আসো, বলটা একটা ধ্রুব বল, এই যে বস্তুটা, এই বস্তুটার উপর প্রযুক্ত বল এফ হচ্ছে 5 নিউটন, তাকে একটা ফিক্সড মান না। তাহলে আমি এখানে একটু ধ্রুব বলটা আঁকতে চাই, এই বস্তুর উপর কতটুকু বল প্রযুক্ত হয়েছে এটা আঁকতে চাই। তাহলে এটা যদি আঁকি, বলো হয়েছে? না, এ তো সরণের সাথে সাথে বলের মানটা কমে আসছে, তাহলে হয় নাই। এটা হয়েছে? না, এটা তো সরণের সাথে সাথে বলের মানটা বাড়ছে, তাহলে কি বল? ধ্রুব বল, বাড়বেও না কমবেও না, এই যে ধ্রুব বল। তাহলে প্রযুক্ত বলের মানটা এই যে ফিক্সড মান, এই যে এইটুকু হচ্ছে প্রযুক্ত ধ্রুব বল, দ্যাট ইজ এফ। এবার বল প্রয়োগে সরণ ঘটছে, বল প্রয়োগে সরণ ঘটলো, কতটুকু সরণ ঘটলো? ধরো বল প্রয়োগে বস্তুটা ইনিশিয়াল এই অবস্থায় ছিল, ইনিশিয়ালি এস কস থিটার মান ধরো এটা ছিল, সেখান থেকে বস্তু ধরো এই অবস্থা থেকে এখান থেকে বস্তু এইখানে চলে গেছে, এতটুকু ধরো সরণ ঘটলো। এখান থেকে এখানে চলে গেছে, এতটুকু ধরো সরণ ঘটলো। ওকে, তাহলে যদি এতটুকু সরণ ঘটে তাহলে কৃতকাজের হিসাব নিকাশটা আমরা করব। তো কৃতকাজের হিসাবটা করব, দেখো এইখান থেকে এইটুকু, তাহলে এটাই আসলে সরণ, সরণ। তাহলে এটা বল, ধরো এস কস থিটা আমি সহজে বোঝানোর জন্য cos 0 ধরতেছি, থিটাটাকে 0 ধরতেছি। তাহলে থিটাটাকে যদি 0 ধরি, যদি 0 ধরি তাহলে এটা এস, তাহলে এটা এস ইনিশিয়াল আদিতে, আর এটা এস ফাইনাল, তাহলে এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল এতটুকুই সরণ হয়েছে। এবার আমি যদি তোমাকে বলি কৃতকাজ বের করো, দেখো এই যে এটা হচ্ছে ডেল এস সরণ, ডেল এস বা এস, ডেল এস বা এস সরণ। তাহলে তখন কৃতকাজ W ইকুয়াল টু সূত্র এফ ডেল এস বা এস কস থিটা, তো থিটার মান তো 0 ডিগ্রি, তাহলে এফ আর এস। তাহলে এফ কি? ওয়াই অক্ষে বল, বল, আর এস কি? এস হচ্ছে এতটুকু সরণ। তাহলে বল এবং এই যে সরণের গুণফল থেকে আমরা কাজ পাচ্ছি। তাহলে গ্রাফে জিনিসটা কি নির্দেশ করতেছে? গ্রাফে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করতেছে না? গ্রাফে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করতেছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে এইটাই হচ্ছে কৃতকাজ। তাহলে এখন তোমাকে কেউ যদি বলে যে গ্রাফে কৃতকাজ কেমনে বের করবো, তাকে তুমি বলবা যে ভাই গ্রাফে ওয়াই অক্ষে বল নিবা আর এক্স অক্ষে সরণ নিবা। তাহলে এক্স অক্ষের সাথে বলের রেখা সরণের লিমিটে যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেই ক্ষেত্রফলটাই হবে কৃতকাজ। তাই তো বল গুণ সরণ, তো বল এবং বলের দিকে সরণ, এটা বল এবং এটা বলের দিকে সরণ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কৃতকাজ। তাহলে ওয়াই অক্ষে বল আর এক্স অক্ষে যদি সরণ না হয় তাহলে কৃতকাজ হবে এক্স অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফল। কতটুকু ক্ষেত্রফল? সরণের লিমিটের মধ্যে ক্ষেত্রফল, এই যে সরণের ইনিশিয়াল ফাইনাল। এবার আসো আমি তোমাকে একটা হাতে নাতে প্রমাণ দেখাই দিই। ধরো গ্রাফ থেকে একটা এমসিকিউ আসলো, এফ হচ্ছে নিউটন এককে আর এটা হচ্ছে বলের দিকে সরণ, বুঝছো, সরণ বলের দিকে বলে দিছে, এটা হচ্ছে মিটার এককে। প্রযুক্ত বল এটা, এটা ধরো 10, এটা 20, এটা 0, 2, 4, 6, 8। তাহলে আমি তোমাকে বললাম যে 2 মিটার থেকে বল প্রয়োগে 6 মিটার সরণ ঘটলো। 2 মিটার থেকে বল প্রয়োগে 6 মিটার সরণ অবস্থানে গেল বা সরণ ঘটলো। তাহলে কৃতকাজ কত বলো? এটা কে পারবে না? তাহলে কৃতকাজ W = বল হচ্ছে 20, এই যে বলের রেখা দিয়ে দিছে, তাহলে 2 থেকে 6, তাহলে এইটুকু হচ্ছে কৃতকাজ, গ্রাফের ক্ষেত্রফলটাই কৃতকাজ। তাহলে W = F × S, যেহেতু বলের দিকে সরণ F S cos θ 0 ডিগ্রি আর কি, বলের দিকে সরণ হলে। তাহলে F এর মান 20 আর 2 থেকে 6, তো 2 থেকে 6 কত? 4, তাহলে 0 4 দুগুণে 8, 80 জুল। কি বুঝছো? এই যে সরণ এস আমরা কিভাবে পাইলাম? এস হচ্ছে এই যে 6 থেকে 2 বাদ দিলাম, তাহলে আলটিমেট সরণ হচ্ছে এতটুকু। ঠিক আছে, এইভাবে আমরা পাইলাম। এটাকে ডেল এসও তুমি বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। 6 - 2 দ্যাট ইজ 4 মিটার। বুঝা গেছে? তাহলে সুন্দর করে এটা মাথার মধ্যে গেঁথে নাও যে ওয়াই অক্ষে বল এফ নিউটন এককে আর এক্স অক্ষে সরণ এস। কোন সরণ? বলের দিকে সরণ, বা সরণের উপাংশ এস মিটার এককে প্রকাশিত। নিলে বলের রেখা সরণের লিমিট মানে বাংলায় লিখি সীমা, সরণের সীমার মধ্যে, বলের রেখা সরণের সীমার মধ্যে কার সাথে? এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করবে সেই ক্ষেত্রফলই হচ্ছে কৃতকাজ। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, যেটা বল আর এটা বলের দিকে সরণ, তাহলে বলের রেখা এক্স অক্ষ মানে সরণ অক্ষ, তার সাথে সরণের লিমিটের মধ্যে যে ক্ষেত্রফল তৈরি করবে এই ক্ষেত্রফলটাই আসলে কাজ। ঠিক আছে, গুড, এই তো বুঝে গেছো। এবার আসো দেখি 2-1টা ম্যাথ করি। 1 নম্বর, কৃতকাজ কিন্তু ধনাত্মক ঋণাত্মক 2 ধরনের হয়, জানো তো? এটা তো ছোটবেলায় পড়ে আসছো। যেহেতু কৃতকাজের সূত্র আমরা কি দেখলাম? W = Fs cos θ। তাহলে যদি থেটা 0 ডিগ্রি হয় তাহলে কৃতকাজ W = Fs। থেটা যদি 90 ডিগ্রি হয় কোনো কাজ হবে না, 90 ডিগ্রি হলে cos 90, ঠিক আছে, কোনো কাজ হবে না। তাহলে বলের দিকে সরণের কোনো উপাংশই থাকবে না। কিন্তু যদি 180 ডিগ্রি বা 90-র বেশি যে কোনো কোণ হয় তখন দেখবা মাইনাস আসবে।
তাহলে থেটার মান দেখো, থেটার লিমিট 0 ডিগ্রি থেকে বেশি অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে কৃত কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু হবে নেগেটিভ, ডাব্লিউ ইকুয়াল টু নেগেটিভ হবে, সরি 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 পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ মানে কি, বলের দিকে সরণ থাকবে, ঠিক আছে, বলের দিকে সরণের উপাংশ থাকবে এবং কোণ হবে বল এফ এবং এস, এদের যে মধ্যবর্তী কোণ থেটা, এটা হবে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, বুঝো তো? তাহলে তখন চিত্রটা এরকম যে বস্তুর উপর ধরো এইদিকে বল, এটা বল প্রযুক্ত হয়েছে, ফলে সরণ এই যে এটা 90 ডিগ্রি তার মধ্যে থাকবে আর কি, এই যে এই লিমিটের মধ্যে থাকবে, এইটুকুর মধ্যে থাকবে। তাহলে এইটুকুর মধ্যে সরণ যদি কোনো একটা দিকে থাকে, ধরো এই দিকে থাকলো, এটা হচ্ছে সরণ, সরণের দিকে এটা কোণ থেটা। তাহলে দেখো বলের দিকে সব সময়, বলের দিকে সরণের উপাংশটা বলের দিকে থাকবে, এই যে সরণের উপাংশটা বলের দিকে, সরণের উপাংশটা বলের দিকে থাকা মানে কি, কোণটা সূক্ষ্মকোণ, আর কস সূক্ষ্মকোণ মানে পজিটিভ, ঠিক আছে, কস সূক্ষ্মকোণ মানে পজিটিভ। আর যদি থেটাটা এটা যদি 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রির সমান বা কম হয় তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ হবে, বুঝতেই পারতেছো, নেগেটিভ। তাহলে কৃত কাজ নেগেটিভ মানে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ মানে বলের দিকে না, তো কই বিপরীত দিকে, বলের বিপরীত দিকে সরণ থাকবে। তাহলে তখন এফ এবং এস তাদের মধ্যবর্তী কোণ থেটা, থেটা হবে কি কোণ, স্থূলকোণ, থেটা হবে স্থূলকোণ। একটু চিত্র আঁকবো, একটু চিত্র আঁকি, দেখো তখন কেমন হবে ঘটনাটা। এটা বল, তখন বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকবে কিভাবে, এটা তো 90 ডিগ্রি, তো সরণ থাকবে 90 ডিগ্রির চেয়েও বেশি কোণে থাকবে, এই যে ধরো এটা হচ্ছে সরণ এস, এটা হচ্ছে সরণ এস। তাহলে এবার দেখো বলের দিকে সরণের ছায়া পড়বে না, উপরে একটা টর্চ লাইট ঝুলাও তো, উপরে টর্চ লাইট ঝুলে দাও, দেখো তো এই লাঠিটা সরণের লাঠি, তার ছায়া কি বলের দিকে থাকে না, এই যে ছায়া থাকে বলের বিপরীত দিকে, এই যে ছায়াটা দেখো সরণের ছায়া পড়বে বলের বিপরীত দিকে। তাহলে আগে ছিল থেটা সূক্ষ্মকোণ, বলের দিকে সরণের উপাংশ, এবার যখনই বল আর সরণের মধ্যবর্তী কোণ থেটা হয়ে গেছে স্থূলকোণ, দেখো স্থূলকোণ, স্থূলকোণ, তখন বলের দিকে না, বলের বিপরীত দিকে সরণের ছায়া আছে, বলের বিপরীত দিকে সরণের উপাংশ আছে। তাহলে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ আশা করি বুঝে গেছি আমরা, ওকে। এবার কৃত কাজ বের করবা, কৃত কাজ নির্ণয় করো, গ্রাফ থেকে কৃত কাজ নির্ণয় করবা। এটা বল এফ নিউটন, এটা বলের দিকে সরণের উপাংশ, এইটা হচ্ছে বলের রেখা, এই এবার একটু এইভাবে আছে, 0 2 4 6 8, আর পাঁচ 10 20, সরি 5 10 15, 5 10 15, এ বি, এ থেকে বি, এ থেকে বি, কৃত কাজ নির্ণয় করো। এই যে চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এখান থেকে তোমার কৃত কাজ বের করতে হবে, খাটাও বুদ্ধি খাটাও, কৃত কাজ কি হয়েছে, এই যে বলের রেখা দেওয়া আছে, এবার দেখো বলের রেখাটা সোজা না, ভাই সোজা থাকার দরকার নেই তো, আমি তো তোমার বলেই দিছি, বলের রেখা কার সাথে, সরণ অক্ষ মানে এক্স অক্ষের সাথে, সরণের লিমিটের মধ্যে যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেটাই কাজ। তো তুমি দেখো না কোন ক্ষেত্রফল হয়, একটু চোখ কান খোলা রাখো, ক্ষেত্রফল দেখো, বলের রেখা এ থেকে বি, এই যে এ থেকে বি, তাহলে এ থেকে বি বলের রেখা, এটা
কতটুকু ক্ষেত্রফল তৈরি করে, কতটুকু ক্ষেত্রফল তৈরি করে দেখো তো, বলের রেখা কতটুকু ক্ষেত্রফল তৈরি করে। এ থেকে বি ক্ষেত্রফল তৈরি করে যে এই মাথা থেকে লম্ব টেনে দাও, এইখান থেকে লম্ব টেনে দাও, লম্ব টেনে দাও, দেখো একটা ট্রাপিজিয়াম তৈরি করছে। এখন তুমি যদি গ্রাফে এই পুরো ক্ষেত্রফলটা বের করতে পারো তাহলে সেটাই হবে কাজ। গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করা খুবই সহজ, ক্ষেত্রফল বের করতে পারলেই কাজ। এবার এই ক্ষেত্রফল কিভাবে বের করবা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ডিরেক্ট দিয়ে তুমি বের করতে পারো, অথবা একটা কাজ করতে পারো ভেঙে ভেঙে। দেখো এইটা কিন্তু একটা ত্রিভুজ, তো তুমি আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিলা। এটা কি একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। আসো, ভূমি হচ্ছে এইটুকু, ভূমি ভূমি 6 বিয়োগ 2, 6 বিয়োগ 2 এটা হচ্ছে ভূমি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা এইটুকু, এইটুকু হচ্ছে উচ্চতা। 15 বিয়োগ 10 5, 15 বিয়োগ 10 5। কি বুঝতে পারছো? এই যে ত্রিভুজটুকু, এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল আগে বের করছি, ত্রিভুজটুকু। তো ত্রিভুজটুকু এইটুকু হচ্ছে 6 বিয়োগ 2 4, আর এইটুকু হচ্ছে 15 বিয়োগ 10 5, তাহলে হাফ ইন্টু 4 গুণ 5 ত্রিভুজ গেল। এইবার নিচের এটা কি, এটা তো ভাই একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, শেষ। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরো এটা 10, এই যে এইটুকু 10, 10 গুণ প্রস্থ, 10 গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে এইটুকু, তার মানে 6 বিয়োগ 2 4, এই যে 6 বিয়োগ 2 4। তাহলে এবার এখান থেকে হিসাব নিকাশ করে কৃতকাজের মানটা বুঝলা। আর ক্ষেত্রফলটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে না, এই যে এক্স অক্ষ তার ধনাত্মক দিকে, কৃতকাজ হবে সব পজিটিভ কাজ। এবং দেখো হিসাব করে যা আসবে 0.5 ইন্টু 6 বিয়োগ 2 4 গুণ 5, তার সাথে যোগ 10 গুণ 4, তাহলে 50 জুল পজিটিভ কাজ, প্লাস 50 জুল কৃতকাজ। দেখো তো কত সহজ জিনিস। এবার 2 নম্বর, কৃতকাজ নির্ণয় করবা। গ্রাফ থেকে কৃতকাজ নির্ণয় করো। সরণ মিটারে বল নিউটন এককে প্রকাশিত, সরণ মিটারে বল নিউটন এককে প্রকাশিত। শূন্য 2 4 6 8 10 20 -10 নাও, এখান থেকে কৃতকাজ বের করবে এই গ্রাফ থেকে। করো এবার একটু নিচে বুদ্ধি খাটাও। গ্রাফে ক্ষেত্রফলই কৃতকাজ, গ্রাফে ক্ষেত্রফল কৃতকাজ। ক্ষেত্রফল এটা হচ্ছে বাসায়, তোমার বাসায় ছোট ভাই বোন আছে, আছে 3 4 পড়ে আছে, যে আয়তক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানে, ওরে বলবা কাজ বের কর, এই গ্রাফটা দিয়ে বলবা ক্ষেত্রফল বের কর, পারবে না? এটাই তো কাজ। তাহলে আসো এবার কৃতকাজ বের করব। W ইকুয়াল টু, তাকাও, প্রথমে এইটুকু যেটুকু বের করব সেটুকু লিখে ফেলবো। কৃতকাজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নাকি না, এটা আয়তক্ষেত্র তো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 10 গুণ 2, দেখো 10 গুণ 2 নিলাম, শেষ। এইবার আসো, এইবার এটা তো একটা ট্রাপিজিয়াম। আচ্ছা ভাঙো 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 ভাঙো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো। প্রথমে আগে এইটুকুর ক্ষেত্রফল বের করো। এটুকু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সরি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 10 গুণ 2 থেকে 4, তো 2 থেকে 4 মানে তো 2 গেল। এবার তারপরে আসো, তারপরে এইটুকু, এইটুকু একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এই যে এইটুকু, এখান থেকে এইটুকু ভূমি, তাহলে সেটা 2 থেকে 4 মানে 2 2। উচ্চতা, উচ্চতা এইটুকু, এইটুকু উচ্চতা, এইটুকু উচ্চতা, উচ্চতা কত 20 বিয়োগ 10, 20 বিয়োগ 10
এটা হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 20 বিয়োগ 10। এবার তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এটা একটা ত্রিভুজ, তাহলে প্লাস হাফ ইন্টু ভূমি 4 আর 6 2, উচ্চতা এই পুরা এইটুকু উচ্চতা, তাহলে এটা কত 20, এটা 20। এইবার তারপরে তাকাও, এবার এটাও তো একটা ত্রিভুজ রে ভাই, এটাও তো একটা ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ ইন্টু ভূমি 4 থেকে 6 থেকে 8 মানে 2, আর উচ্চতা এইটুকু উচ্চতা, তো এইটুকু কত, এই যে এইটুকু কত দেখো 10, কত 10। এইবার তাকাও 10 নিলা, মানটা নিলা, কিন্তু এটা এক্স অক্ষের, এই যে এক্স অক্ষ তার নিচে না, এইটুকু তো ঋণাত্মক কাজ, এই কাজটুকু তো ঋণাত্মক কাজ, তাহলে এই প্লাস না দিয়ে কি করতে হবে, এখানে মাইনাস দিতে হবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, এখানে প্লাস দাও, প্লাস দিয়ে দেখো হাফ ইন্টু ভূমি 6 থেকে 8 মানে 2, উচ্চতা -10, তাহলে তুমি এখানে -10 বসাও, অর্থাৎ যাই হোক একটা মাইনাস এখানে আনতে হবে, মানে এই কৃত কাজটুকু কি ঋণাত্মক কাজ, তাহলে এটুকু বাদ যাবে। এইবার আসো সবগুলো যোগ করি, যোগ করলে কৃত কাজ চলে আসবে, শেষ। বলো এটা কি পারবো না আমরা? 10 গুণ 2 20, যোগ 20 40, 2 2 কাটাকাটি, যোগ 10, 2 2 কাটাকাটি, যোগ 20, 70, 2 2 কাটাকাটি, বিয়োগ 10। দেখো তো 60 জুল আছে কিনা, যদি আমার হিসাব ঠিক থাকে। এই হচ্ছে কৃত কাজ, 60 জুল কৃত কাজ। বোঝা গেল? গুড। 3 নম্বর, কৃত কাজ নির্ণয় করো। 3 নম্বর কৃত কাজ নির্ণয় করো। নাও এটা লাস্ট, দেখি এটা করবা। জিরো 1 2 3 4 5 6 7 এস মিটারে, 20 40 এফ নিউটন, -20। এবার কৃত কাজ বের করতে হবে, খুবই সহজ, খুবই সহজ। তাহলে দেখো প্রথমে এইটুকু আসো, এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে কৃত কাজ নিচে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 গুণ 20, 2 গুণ -20, ঠিক আছে গেল। দেন এবার ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে যোগ হাফ ইন্টু ভূমি 2 বিয়োগ 3 1, উচ্চতা -20, তারপরে প্লাস এটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি 3 থেকে 5 3 4 5 2, উচ্চতা 40, আর একটা আয়তক্ষেত্র, তাহলে প্লাস দৈর্ঘ্য গুণ প্রস্থ 5 6 7 2 গুণ এতটুকু মানে 40 হয়ে গেল। এবার এখান থেকে কৃত কাজ, তাহলে -40 -10 যোগ 40 যোগ 2 গুণ 40, যোগ 40 যোগ 2 গুণ 40, 70 জুল প্লাস 70 জুল। আশা করি এখন এই টাইপের যে কোনো কোশ্চেন দিলে তুমি গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করে নিতে পারবা। এবার আসো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা
কৃতকাজ। দেখো এতক্ষণ আমরা ধ্রুব বল দ্বারা কৃতকাজ হিসাব করছি, এবার পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। ধ্রুব বল দ্বারা কৃতকাজ যে হিসাব করছি, গ্রাফে কিন্তু আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হিসাব করে ফেলছি, কারণ ক্ষেত্রফলই তো কাজ। গ্রাফে কিন্তু আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হিসাব করে ফেলছি অলরেডি। আসো কিভাবে দেখাই। কোন একটা বস্তুর উপর, এই বস্তুটার উপর প্রযুক্ত বল এফ, বলটা সরণের উপর নির্ভর করে। ধরো সরণকে আমরা এক্স দিয়ে লিখলাম, সরণ ধরো এক্স, বা এস দিয়েও লিখতে পারি। এফ ইকুয়াল টু ধরো 2s, এরকম এই যে 2s এত নিউটন। তাহলে বলের মান সরণের উপর নির্ভরশীল। দেখো বলের মান সরণের উপর নির্ভরশীল, তার মানে বল সে সরণের ফাংশন এফ অফ এস ইকুয়াল টু 2s, ঠিক আছে। তার মানে y ইকুয়াল টু এম এক্স, দেখো y ইকুয়াল টু এম টু এক্স, সরণকে এক্স অক্ষে নাও, বলকে ওয়াই অক্ষে নাও, y ইকুয়াল টু এম এক্স, মানে একটা সরল রেখা, বল সরণের উপর নির্ভর হচ্ছে। এইবার আমরা কৃতকাজ বের করব। এবার কৃতকাজটা বের করব কিভাবে? এবার বল গুণ সরণ দিলে কাজ হবে। যেমন ধরো আমি বললাম যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 2s নিউটন। তাহলে মনে করো 0 মিটার থেকে 10 মিটার সরণে কৃতকাজ কত? বললাম যে 10 মিটার সরণে কৃতকাজ কত বের করো। এবার তুমি যে কাজটা করলা যে ভাই কৃতকাজ বের করতে বলছেন, ওকে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ঠিক আছে। ধরো কোণের কথা কিছু বলে নাই, কোণের কথা যেহেতু কিছু বলে নাই সেহেতু আমরা কোণের কথা 0 ধরে নিলাম, অর্থাৎ ধরো বল প্রয়োগে বলের দিকে সরণ করছে। আচ্ছা, তাহলে কস যদি 0 হয় 1, দেন বল গুণ সরণ। এখন বলের মান বসাবো। বলো বল কত বসাবো, এফ কত বসাবো? সরণের মান এস হচ্ছে 10 মিটার, এফ এর মান কত বসাবো? এফ এর মান বলতে পারো ভাই এস, দেখেন 2s, সরণের মান 10 মিটার। তাহলে একটা কাজ করেন, এফ ইকুয়াল টু 2s, 2 ইন্টু সরণের মান 10 বসান, দিয়ে এই দেখেন বলের মান হচ্ছে 20 নিউটন। বলের মান 20 নিউটন আর সরণের মান 10 মিটার। এই যে 0 মিটার থেকে 10 মিটার সরণের মান 10 মিটার। তাহলে কৃতকাজ হচ্ছে 0 0 200 জুল। কৃতকাজ হিসাব করে ফেলছি। ভুল, কৃতকাজ হিসাব করাটা ভুল হচ্ছে। কেন? কারণ এই যে বলের মানটা তুমি বের করছো, এই বলের মানটা কখন, ভালো করে বোঝো। এই 20 নিউটন বল কখন? যখন সরণ 10 মিটার হয়েছে ওই মুহূর্তে। সরণ কি লাফ দিয়ে 10 মিটার হয়েছে? না, সরণ প্রথমে 2 মিটার, তখন বল 4 নিউটন। সরণ 3 মিটার, তখন বল 6 নিউটন। সরণ 4 মিটার, তখন বল 8 নিউটন। সরণ যখন 10 মিটার, ঠিক আছে, সরণ যখন ধরো 10 মিটার, তখন বলের মান হয়েছে 20 নিউটন। কিন্তু এর আগে কি সবসময় বলের মান 20 নিউটন ছিল? না। তাহলে সরণ তুমি যে টোটাল 10 মিটার সরণে কৃতকাজ বের করলা, এটা কেমন হয়ে গেল না? 10 মিটার তো এক লাফ দিয়ে হয় নাই। অর্থাৎ ধরো 1 মিটার সরণ হয়েছে, তখন কাজ কতটুকু কাজ? 2 মিটার সরণ কাজ, 3 মিটার সরণ কাজ, 4 মিটার সরণ কাজ, একটু একটু করে সরণ হয়েছে, কাজ হয়েছে, সরণ হয়েছে, কাজ হয়েছে, দিয়ে টোটাল 10 মিটার সরণে কাজ। তো তুমি কি করছো? বলের মান একেবারে এখানে যেটা নিয়ে বসাইছো সেটা একেবারে 10 মিটার সরণের বল। 10 মিটার সরণের আগেও তো সরণ ছিল, আস্তে আস্তে সরণটা তো হয়েছে। তাহলে একটু চিন্তা করো যে এটা আসলে হচ্ছে না, এটা হচ্ছে না। এবার এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে গ্রাফে। আমি যদি তোমাকে বলি তুমি এই এফ ইকুয়াল টু 2s, এটাকে একটু গ্রাফ আঁকো, এটার গ্রাফ আঁকো। এটা হচ্ছে এস, এটা হচ্ছে এফ। তাহলে এফ ইকুয়াল টু 2x মানে মূল বিন্দুগামী সরল রেখা, এই যে এটা। এখন আমি বলছি কৃতকাজ বের করো কখন? 10 মিটার সরণে, 0 মিটার থেকে, এই যে 0 মিটার থেকে 10 মিটার। দেখো তুমি কিন্তু একটু আগে কৃতকাজ না বের করে এসছো যে ভাই আমরা তো ক্ষেত্রফল বের করে দিছি, কাজ হয়ে গেছে। ক্ষেত্রফল বের করে দিছি, কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলছিলাম। এটা বলের রেখা, সে সরণ অক্ষের সাথে মানে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করবে এটাই তো কাজ হবে। একটু আগে করছিও কিন্তু তাই। এই দেখো
এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি না, এটাই কাজ। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি না, এটাই তো কাজ। তো দেখো তুমি এখানে ভুলটা কি করছো, আমি তোমার দেখাই। তুমি কাজ কত বের করছো? 200 জুল বের করছো না? 200 জুল। তো 200 জুল মানে কি? তুমি বলের মান কত বসাইছো? তুমি যেটা করছো সেটা হচ্ছে, দেখো তুমি ধ্রুব বল দ্বারা কাজ বের করে ফেলছো। তুমি এখানে ধ্রুব বল দ্বারা কাজ বের করে ফেলছো। তুমি বলের মান কত বসাইছো? বলের মান বসাইছো 20। কত? 20। বলের মান 20, এই যে 20 বসাইছো, 20 নিউটন বসাইছো। আর সরণের মান কত? এস এর মান সরণের মান 10 মিটার, এই যে 10 মিটার বসাইছো। তো তুমি বলের মান 20, সরণের মান 10 দিয়ে কৃতকাজ এই ক্ষেত্রফলটা বের করছো। W = 20 × 10, কৃতকাজ 200 জুল। এটা তুমি বের করছো। এটা কি পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে? এটা তো ধ্রুব হয়ে গেছে, এটা তো ধ্রুব বল দ্বারা কাজ হয়ে গেছে। তাহলে এটা তো ভুল হলো রে ভাই, এটা তো ঠিকঠাক কাজ হয় নাই। ঠিকঠাক কাজ হতো যদি আমি এই গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে পারতাম, তাহলে ঠিকঠাক কাজ পাইতাম। গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে পারলে ঠিকঠাক কাজ পাইতাম। তাহলে গ্রাফের ক্ষেত্রফলটা বের করা যাবে না? যাবে না কেন? এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 10, দেখো 10, এটুকু বের করতে পারলেই তো হয়ে গেছে, পারবো আমরা। F = কত? 2s। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক বের করি। এস এর মান কত? 10, বসাও এখানে। তাহলে বসাইলে এফ এর মান, এই যে এই পয়েন্টের এফ এর মান, এইটুকুর মান, এটা হবে হচ্ছে 2 × s, 10, এস এর মান 10, তাহলে 20, এটা 20 নিউটন। তাহলে তখন এটা তো একটা ত্রিভুজ, তুমি তো আগে কি কাজ করছো দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে বসে আছো। তাহলে আসলে কি এটা? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই কি তো কাজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই কাজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাই কি তো কাজ। W = ½ × ভূমি 10, উচ্চতা 20। তাহলে আসলে এই ম্যাথের জন্য কৃতকাজটার হিসাব ছিল ½ × 10 × 20, তার মানে 200/2, মানে 100 জুল। 100 জুল কাজ আসলে 100 জুল হওয়া উচিত ছিল। তাহলে আমরা ভুল করছি, বোঝা গেছে? ভুলটা করছি, বোঝা গেছে? এইবার আসো, তাহলে আমরা বল এবং সরণের গ্রাফে ক্ষেত্রফল যে কাজ, এটা তো জানি, এটা তো জানি। তাহলে কেউ যদি আমাকে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে বলে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে পারে, দেখো এখানে পরিবর্তনশীল গ্রাফে বোঝা যাবে কেমনে। সরণ বলের মান বাড়ছে, সরণ বলের মান আরো বাড়ছে, সরণ বলের মান আরো বাড়ছে, সরণের মান বাড়ছে, বলের মান বাড়ছে। এই যে পরিবর্তনশীল বলটা, পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তনশীল বলের গ্রাফটা কেমন হবে? পরিবর্তনশীল বলের গ্রাফটা হবে বলের মান সরণের সাথে পরিবর্তনশীল। এরকম হয়ে গেলে ধ্রুব হয়ে গেল, তো সব সময় বলের মান একই, একই তো হবে না, চেঞ্জ হবে, বাড়বে কমবে, বাড়বে কমবে। তো এটা হলেও কিন্তু বাড়বে, দেখো এটা বাড়ছে 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 বাড়ছে, তার মানে পরিবর্তন তো হচ্ছে। কমতে পারে, কমতে পারে, কমছে, বলের মান কমছে 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 কমছে, ওকে। আবার এমনও হতে পারে বাড়ছে কমছে বাড়ছে কমছে, এটাও হতে পারে। তা আমি একটা আসো অনিয়মিত আঁকা বাঁকা ক্ষেত্রফল আঁকি, এই যে আঁকলাম, যে এটা হচ্ছে এটা হচ্ছে বলের ফাংশন, দ্যাট ইজ f(s), বলের ফাংশন। আমি তোমাকে বললাম যে আমার সরণের এই যে ইনিশিয়াল পয়েন্ট, এইখান থেকে সরণ এই পর্যন্ত হবে, তুমি আমাকে কাজ বের করে দেবা, দ্যাট ইজ সরণ ফাইনাল পয়েন্ট, এস এফ, এস ইনিশিয়াল, ইনিশিয়াল ফাইনাল, এই লিমিটের মধ্যে আমাকে কাজ বের করে দিবা। এবার দেখো আমরা যদি ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র খাটাই, তাহলে তো হবে না, সেইটা আগে বোঝো। W = আমরা যদি fs cos θ লিখি তাহলে হবে না, কেন? কারণ f এর মানটা ক্ষণে 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 দেখো চেঞ্জ হচ্ছে। যখন সরণ এখানে ছিল তখন বলের মান এটা, একটু পরে বলের মান চেঞ্জ হয়ে বাড়ছে, একটু পরে আরো বাড়ছে বাড়ছে, এবার কমছে 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 কমছে, আবার একটু পরে আবার বাড়ছে, দেখো বলের মানটা চেঞ্জ হচ্ছে। তুমি যদি বলো যে না ভাই আমি W = fs cos θ লিখবো, তাহলে তুমি সঠিক কাজ পাবা না। যদি বলা হয় এই গ্রাফে সঠিক কাজ কেমনে আসবে, তো তোমাকে কি বলছি, বলের রেখা
সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করতে পারে ওটাই কাজ। এই ক্ষেত্রফলটা বের করতে পারলে তুমি কাজ পাবা। তাহলে তোমার এই ক্ষেত্রফলটা মাথায় রেখো, ক্ষেত্রফলটা বের করতে হবে। ধ্রুব বলের ক্ষেত্রে হয়েছিল আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ইজিলি বের করা গেছিল। কিন্তু এইবার আমি এই গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে চাই, এই ক্ষেত্রফলটা বের করতে চাই। এটা কি আয়তক্ষেত্র? বলো এটা কি আয়তক্ষেত্র? ধরো থেটাটা 0 ডিগ্রি ধরে আমি যদি লিখি এফ ইন্টু এস, তাহলে এফ ইন্টু এস নিলে আমি কি পাবো? ধরো এফ নিলাম এইটুকু, এফ নিলাম এইটুকু, আর এস নিলাম এই যে পুরা এইটুকু এস। তাহলে আমি যে ক্ষেত্রফলটা পাবো দেখো সেটা এইটা, এই ক্ষেত্রফলটা পাবো। কেউ যদি এই কাজটা করে তাহলে সে সঠিক ক্ষেত্রফল পাবে না, যেটা হওয়ার কথা ছিল সেটা পাবে না। বুঝো? এটুকু হওয়ার কথা ছিল এইটুকু পাইলো না, আর এটুকু হওয়ার কথা ছিল না এইটুকু আবার হিসাব করে নিয়ে বসে থাকলো। এটা কি সঠিক কাজ হলো? সঠিক কাজ হতে পারত যদি তুমি এই ক্ষেত্রফলটা বের করতা, এই ক্ষেত্রফলটা বের করতে পারতা। যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছে আমি কি বলতে চাচ্ছি। এই ক্ষেত্রফলটা যদি বের করতে পারতাম তাহলে আমি সঠিক কাজটা পাইতাম। এটা কি আয়তক্ষেত্র? এটা কি ত্রিভুজ? না। এটা কি বৃত্ত? না। ট্রাপিজিয়াম? না। আরে তাহলে কোন সূত্র খাটাবো? এই তো ক্ষেত্রফল বের করতে গেলে তো মাথা তার ছিঁড়ে যাচ্ছে। এই যে ক্ষেত্রফলটা বের করব তাহলে নাকি আমি সঠিক কাজ পাবো। তো এই ক্ষেত্রফলটা বের করব কিভাবে? কি উপায় আছে আমাদের হাতে? একটা মাস্টার উপায় আছে। কি নাম? কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দিয়ে যে কোনো সুন্দর অনিয়মিত ক্ষেত্রফল যাই থাকুক একটা লিমিটের মধ্যে হিসাব করে নেওয়া যাবে। তাহলে বুঝতে পারছো পরিবর্তনশীল বল পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আসলে কি করতে হবে? ধরতে পারছো? ধরতে পারছো? এখন মনে করো যে মানে ক বললে কলম বুঝে নিতে হবে, কারণ এই জিনিস আগেও করছি, কিন্তু নিউটনের মেকানিক্স চ্যাপ্টারে করছি যে এই ক্ষেত্রফলটা যদি আমি বের করতে পারি তাহলে আমি সঠিক কাজ পাবো। আর এই ক্ষেত্রফল বের করার উপায় তো দৈর্ঘ্য গুণ প্রস্থ না, এটা তো না, এটা তো দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল। এই যে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে আয়তক্ষেত্রফল, আয়তক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রফল তো এটা না, এটা আয়তক্ষেত্রফল নিলে তো ভুল হয়ে যাবে। তাহলে এটা না, এটা হবে না। তাহলে এটার ক্ষেত্রফল বের করার কি উপায়? ইন্টিগ্রেশন। এবার আমি তোমাকে তারপর একটু ছোট্ট করে বুঝাই দিই। মূল জিনিসটা বুঝে গেছি, তারপরে এবার একটু ছোট্ট করে বুঝাই, দেখো কিভাবে কৃত কাজটা বের করা যায়। আমরা একটা কাজ করি, এর যে সরণের লিমিট আছে না, এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল, মাঝখান থেকে একটা খুবই ক্ষুদ্র একটা ফালি অংশ কেটে নিই, খুবই ক্ষুদ্র একটা ফালি অংশ কেটে নিই। দেখো ইন্টিগ্রেশনের জন্ম থেকে কিভাবে আসলে ইন্টিগ্রেশন আসে। খুবই ক্ষুদ্র একটা ফালি অংশ আমরা কেটে নিলাম। এই যে খুবই ক্ষুদ্র একটা ফালি অংশ কেটে নিলাম। দেখো আমরা কি করব, এইটার ক্ষেত্রফল বের করব। এটার এই যে এতটুকু দৈর্ঘ্য, এই যে এতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য, দ্যাট ইজ খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, টেন্স টু 0, দ্যাট ইজ ডিএস। এবার দেখো আমি যদি এইটুকু নিয়ে ধরো এটা কি একটা, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ। এই যে ডিএস তার প্রস্থ, আর এই যে এইখানে এতটুকু এফ, এই এফ তার দৈর্ঘ্য, এই এফ তার দৈর্ঘ্য। তাহলে এটা এফ। অনেকে বলতে ভাই এইটা নিয়ে যদি আপনি কৃতকাজ বের করেন, ধরো এটা নিয়ে কৃতকাজ বের করলে খুবই ক্ষুদ্র কৃতকাজ, খুবই ক্ষুদ্র কৃতকাজ, এটুকুর জন্য ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু হবে এফ ডিএস, এফ ইন্টু ডিএস, খুবই ক্ষুদ্র কৃতকাজ, এফ ইন্টু ডিএস, খুবই ক্ষুদ্র কৃতকাজ। অনেক কথা ভাই এটা তো আপনার ওই সেই দৈর্ঘ্য গুণ প্রস্থই হয়ে গেল। হ্যাঁ হলো, সমস্যা নেই তো, কারণ এবার তো এই বিন্দু আর এই বিন্দু এর পরস্পরের খুবই 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 কাছাকাছি বিন্দু, খুবই কাছাকাছি। এইবার আমি তো ডিডব্লিউ বের করছি, কিন্তু আমি তো টোটাল কাজটা চাই, তার মানে টোটাল এরিয়াটা চাই, আমি টোটাল এরিয়াটা চাই। তো এরকম দেখো, এরকম ক্ষেত্রফল আরো অসংখ্য আছে। এরকম দেখো ফালি ফালি করে কাটো। আমি যদি দুটো সাপোজ
মনে করো এই ক্ষেত্রফলটা বের করতে চাই, এই ক্ষেত্রফলকে আমি যদি দুটো ঘর করি, ভালো করে বোঝো, আমি এই ক্ষেত্রফলকে কেমন ছিল, এই এরকম ছিল। ওকে, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, দেখো আমি এটাকে দুইটা অংশে কেটে নিলাম, দুইটা অংশে কেটে নিলাম, নিয়ে বললাম নাও এটা দুইটা আয়তক্ষেত্র, দুইটা আয়তক্ষেত্র তুমি বের করবা। ভালো করে বুঝবা এবার যে দুটো আয়তক্ষেত্র, এই যে এরকম দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা, তাহলে তুমি এই টোটাল ক্ষেত্রফল পাবা। এই একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র, তাহলে তখন ভালো করে বুঝো, এই টোটালটা ছিল ডেল এস, মানে এই পুরোটুকু ছিল ডেল এস, তাহলে তার দুটো অংশ, এই যে এই একটা, একে আমরা দুই ভাগ করে ফেলছি, এই যে ডেল এস ডেল এস ডেল এস ডেল এস, দুইটা ভাগ করে ফেলছি। দিয়ে দেখো এটা এফ অন, এইটুকু এফ অন, আর এখান থেকে এইটুকু এটাকে আমরা বলতে পারি এফ টু, এফ টু। তাহলে কৃত কাজ কয়টা, দুইটা, ভালো করে বুঝো, কৃত কাজ দুইটা। এই একটা ক্ষেত্রফল এফ অন ডেল এক্স, এই একটা ক্ষেত্রফল এফ টু ডেল এক্স। এখন বলো তো সঠিক ক্ষেত্রফল পাইছি না, কি ত্রুটি আছে, এইটুকু আমি পাইনি, এইটুকু আমি পাইনি, এইটুকু পাওয়া লাগবে। তাহলে আমরা কি করতে চাই, ত্রুটি এবার কমাইতে চাই। তো বলো তো কেউ একজন এসে আমাদের শত উপদেশ দিবে, কি উপদেশ দিবে, সে বলবে তুমি এই ক্ষেত্রফলকে কয়টা ভাগ করছো, দুইটা আয়তক্ষেত্র বানাইছো না, দুইটা বানাইও না, দুইটা বানাইও না, চারটা বানাও। চারটা বানাইলে দেখো আরেকটু লাভ আছে, যদি চারটা বানাই, চারটা বানাইলে কি হবে, এইবার এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, আর এই একটা আয়তক্ষেত্র, তারপর এই একটা আয়তক্ষেত্র, আর দেন এই একটা আয়তক্ষেত্র। দেখো এইবার এইটুকু আরো অ্যাড হলো, এইটুকু আরো অ্যাড হলো, দেখো অ্যাড হলো, তাহলে ত্রুটি আরো কমে আসলো। এখন এইটুকু বাদ গেছে, এইটুকু বাদ গেছে, আর এইটুকু বাদ গেছে, কিন্তু ত্রুটি কমে আসছে। তাহলে এবার তো আমরা দুই ভাগ করছি, সরি চার ভাগ করছি, তাহলে ভাগ করা অংশগুলো আরো ছোট ছোট হয়ে গেছে। দেখো ভাগ করা অংশগুলো ডেল এস ডেল এস ডেল এস ডেল এস, তাহলে এবার চারটা আয়তক্ষেত্র, অর্থাৎ এফ অন ডেল এস, এফ টু ডেল এস, এফ থ্রি ডেল এস, বুঝলা, এফ থ্রি ডেল এস, এফ ফোর ডেল এস, চারটা। এবার কেউ একজন এসে আমাদের সৎ উপদেশ দিবে, বলো কি উপদেশ দিবে, বলবে তোমরা এই ক্ষেত্রফল বের করার জন্য, তোমরা তো এই ক্ষেত্রফলের সূত্র জানো না, গরিব, তো তোমরা কি করছো, যে চারটা আয়তক্ষেত্র বানায় আমরা ক্ষেত্রফল বের করতেছি। তখন সে আমাদের সৎ উপদেশ দিবে যে চারটা বের করছো বলে দেখো ত্রুটি হয়ে গেছে, অনেক ক্ষেত্রফল আসে নাই, তোমরা আর একটু কমাও, ত্রুটি কমাও, তোমরা আরো মাঝখান দিয়ে আরো দুই ভাগ করো, করে আবার একটু ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, তোমরা এবার চারটা আয়তক্ষেত্র না চিন্তা করে তোমরা চিন্তা করো আয়তক্ষেত্র হচ্ছে আটটা, আটটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। দেখো এবার আরেকটু ত্রুটি কমে আসছে, আরেকটু ত্রুটি কমে আসছে, আরেকটু ত্রুটি কমে আসছে, বুঝলা, আরেকটু ত্রুটি কমে আসছে। দেখো তারপরে একটু 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 বাকি আছে, এই যে একটু 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 বাকি আছে, সামান্য সামান্য একটু একটু বাকি আছে। তো চারটা ভাগ করছি, তারপরে আটটা ভাগ করছি। এবার আরেকজন এসে আমাদের শতপদেশ দিল, তোমরা তো পুরা ক্ষেত্রফল পাও নাই, তোমরা একটা কাজ করো, পুরা ক্ষেত্রফল পাওয়ার জন্য তোমরা একটা কাজ করো, তোমরা মাঝখান দিয়ে আরো ফালি ফালি করো, ফালি 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 আয়তক্ষেত্র, দেখো কতগুলো আয়তক্ষেত্র। এইবার দেখো ত্রুটি আরো অনেক কমে আসবে, দেখো কতগুলো আয়তক্ষেত্র। এইবার এবার এইটুকু অ্যাড হলো, এইটুকু জুড়ে আসলো, এটুকুও পাইলাম, এটুকু পাইলাম, এটুকু পাইলাম, পাইলাম না, এবার আরো কমে আসলো না, এবার আরো যদি ভাগ করতে পারি তাহলে আরো কমে আসবে, একটা সময় আমি পুরো ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তাহলে এই যে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু, দেখো কি করলে আমি পুরো ক্ষেত্রফল পাবো,
এরকম আয়তক্ষেত্র সরু 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 ফালি 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 অনেকগুলো আয়তক্ষেত্র যোগ করলে, তাহলে এই পুরো ক্ষেত্রফলের মধ্যে তাকাও, এই পুরো ক্ষেত্রফলের মধ্যে এরকম ফালি 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 করে কেটে 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 এরকম আয়তক্ষেত্র বানাই দিবা, ফালি ফালি আয়তক্ষেত্র দিয়ে সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করবা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই পুরোটা ছিল ডেল এস, ভালো করে বোঝো, পুরোটা ছিল আমাদের এস ইনিশিয়াল এস ফাইনালের পার্থক্য, দ্যাট ইজ ডেল এস। তাহলে তাকে আমরা কি করতেছি, ফালি 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 করে কাটতেছি। তাহলে কাটলে এখান থেকে যদি একটা ফালি আমি উঠাই, একটা ফালি যদি এখান থেকে উঠানো হয়, তাহলে সেই ফালিটার অবস্থা দেখছো, এখান থেকে যদি একটা ফালি উঠানো হয় তাহলে সেই ফালিটার পুরুত্ব অনেক কম, এই যে পুরুত্বটা অনেক ক্ষুদ্র, এই যে এইটুকু এইটুকু, দ্যাট ইজ ডিএস। ঠিক আছে, ডেল এসটাকে অনেক ফালি 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 করে কাটলে খুবই ক্ষুদ্র, দ্যাট ইজ ডিএস, বোঝা? তাহলে এরকম সামেশন অফ, দেখো বা এরকম লিখি একটু, এফ অন ডেল এস, এফ অন ডেল এস, এফ টু ডেল এস, এফ থ্রি ডেল এস, এরকম ডট 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 অসীম সংখ্যক। তাহলে সামেশন অফ এফ ডেল এস, যেখানে ডেল এস টেন্স টু 0, আর এরকম ভাগ সংখ্যা কয়টা আছে, এরকম আয়তক্ষেত্র কয়টা, যদি এরকম ফালি 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 করে কাটা হয় অসংখ্য, তাহলে এরকম ডেল এস টেন্স টু 0 মানে খুবই ক্ষুদ্র 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 ভাগ করা হয়েছে। যত বেশি ভাগ করব তত ভাগ সংখ্যা বাড়বে, আয়তক্ষেত্র সংখ্যা বাড়বে, কিন্তু ডেল এস আস্তে 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 কমতে থাকবে। কি বোঝা গেছে? যত বেশি ফালি ফালি করব, তুমি মনে করো একটা কাঠকে কাটবা, যত বেশি টুকরো করবা টুকরোগুলো তত ছোট হবে না? তো সেরকম টুকরোগুলো দৈর্ঘ্যগুলো তত প্রস্থগুলো তত ছোট হবে। তাহলে ছোট মানে কি, ডেল এস টেন্স টু 0 যখন সামেশন হবে ইনফিনিটি সংখ্যক, 1 থেকে শুরু করে আয়তক্ষেত্র হবে 1 থেকে শুরু করে ইনফিনিটি। এই কথাটার অর্থ কি, এই কথাটাকে কিভাবে লেখা যায়, সুন্দর একটা সিস্টেম করে লেখা যায় না? কি এটা, এই যোগটা কি আমরা ম্যানুয়ালি করতে পারবো না, কিন্তু একটা সূত্র দিয়ে, ওই যে ধারার সমষ্টি ছোটবেলায় যেভাবে বের করা শিখছি সেরকম একটা সূত্র দিয়ে এই যোগটা আমরা করতে পারবো। কি সেই সূত্রটা কি, বিজ্ঞানীরা কি আবিষ্কার করছে? ইন্টিগ্রেশন। যে এই যে যা কিছু লিখলাম এর পরিবর্তে আমরা তখন লিখবো এফ, মানে ইন্টিগ্রেশন এফ, আর ডেল এস, যেহেতু ডেল এস টেন্স টু 0 তাহলে ডেল এস আর ডেল এস থাকবে না, যেহেতু ডেল এস টেন্স টু 0 সেটা হয়ে যাবে ডিএস। তাহলে এফ ডিএস কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, ডিএস এর সাপেক্ষে। তাহলে একটা লিমিট লাগবে তো, হ্যাঁ, এই যে লিমিট এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল, সরণের এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল, এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে কাজ বের করে ফেলবো। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করা মানে গ্রাফের ক্ষেত্রফল বের করা, আর ক্ষেত্রফল বের করার স্মার্ট ওয়ে ইন্টিগ্রেশন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস, এই যে এফ ডট ডিএস সরণের আদি লিমিট থেকে ফাইনাল লিমিট। তাহলে সুন্দর করে এই সূত্রটা মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। বোঝা গেছে? কাহিনী খতম। এটা বুঝতে পারলেই কাহিনী খতম। বলো বুঝছি কিনা? কেন বুঝবো না, সহজ জিনিস, বুঝতে হবে, বুঝতে হবে। গুড, যোগজীকরণ, সমাকলন, ইয়েস 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 ইয়েস। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ঘটনা বুঝে গেছি। এবার দেখো একটু আগে যে ম্যাথটা করতেছিলাম ওটাই একটু আগে দেখি। আগে এফ ইকুয়াল টু 2s এত নিউটন, তাহলে এস 0 মিটার থেকে এস ইকুয়াল টু 10 মিটার সরণে কৃত কাজ হিসাব করো। সরণে কৃত কাজ হিসাব করো। দেখে চেনার উপায় কি, বল সরণের উপর নির্ভরশীল, পরিবর্তনশীল বল, বুঝে গেছি। তাহলে পরিবর্তনশীল বল বের করার জন্য ইন্টিগ্রেশন এফ ডিএস, এফ ইকুয়াল টু 2s, এফ ইকুয়াল টু 2s ডিএস, বা ইন্টিগ্রেশন করতে হবে। সরণের লিমিট 0 থেকে 10, 0 থেকে 10, 2 গেল বাইরে, এস ডিএস, বোঝো ভালো করে, 2 গেল বাইরে, এস ডিএস মনে আছে? এস এর পাওয়ার কত? 1, পাওয়ার 1 যোগ 1, 1 করে বাড়বে, আর সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। তারপরে
থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট 0, আপার লিমিট 10 বাই 2 কাটাকাটি, তাহলে এস এর মান 2 কাটাকাটি এস স্কোয়ার 0 থেকে 10, তাহলে এস এর মান 10 তার স্কোয়ার মাইনাস 0 তার স্কোয়ার, 10 স্কোয়ার কত 100। দেখো তোমার পিছন কখনোই এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আর ছাড়বে না, লাগবেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবেই। কত জুল? 100 জুল। হ্যাঁ 100 জুলই আমরা যদি গ্রাফ থেকেও বের করি তাই তো পাওয়া যায়, গ্রাফ থেকে বের করলে তাই তো আমরা দেখছিলাম। বলো বুঝছো কিনা? এই যে এরকম ছিল এফ ইকুয়াল টু 2s, 10 মিটার সরণ, এস 10 মিটার, তাহলে এস যদি 10 বসায় তাহলে এইটুকু পাওয়া যাবে, এফ এর মান 20। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখছো বলের রেখা সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করবে সেই ক্ষেত্রফল কাজ হাফ ইন্টু ভূমি 10 ইন্টু উচ্চতা, দেখো 100 জুল। বুঝলা? বাট কথা হচ্ছে কি এখানে হয়তো ত্রিভুজ হয়েছে বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু ত্রিভুজ যদি না হয়ে এরকম আঁকাবাঁকা কোনো একটা সমীকরণ হইতো তখন ক্ষেত্রফল বের করার জন্য এই বস ছাড়া হইতো না, এই ইন্টিগ্রেশন ছাড়া আর হইতো না। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, কি করতে হবে? ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। বোঝা গেছে? ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। তাহলে তুমি এবার আমাকে একটা হিসাব করে দিবা। কোন বস্তুর উপর প্রযুক্ত বলের সমীকরণ, কোন বস্তুর উপর প্রযুক্ত বলের সমীকরণ এফ এক্স মানে এবার সরণটাকে এক্স দিয়ে লেখা হচ্ছে, এটা 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 এত নিউটন, এক্স ইকুয়াল টু 2 মিটার থেকে এক্স ইকুয়াল টু 6 মিটার সরণ অবস্থানের জন্য কৃত কাজ, সরণ অবস্থানের জন্য কৃত কাজ কত বের করো। বলো পারা যাবে? পারা যাবে? বলো। খুবই সহজ, বলের সমীকরণ দেওয়া আছে এফ অফ এক্স, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 এত নিউটন, এক্স 2 মিটার থেকে 6 মিটার, তাহলে ইনিশিয়াল এক্স ইনিশিয়াল 2 মিটার, তার থেকে সরণ হয়ে এক্স ফাইনাল 6 মিটার সরণে কৃত কাজ। তাহলে বলটা কেমন বল? বল সরণের উপর নির্ভর করে, পরিবর্তনশীল বল। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন এফ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ডিএক্স 2 থেকে 6। আসো ক্যালকুলেটর চাপ দাও, দেখো চলে আসবে। পারো তো? ক্যালকুলেটর পারো তো? ক্যালকুলেটারে এই বয়সে যদি এখনো ইন্টিগ্রেশন ক্যালকুলেটর করতে না পারো তাহলে মনে করো যে 16 আনাই বৃথা। বুঝছো? 16 আনাই বৃথা। x2/2 প্লাস বলো তো 2 কি হবে? মনে আছে তো? 2 ইন্টু এক্স হয়ে যাবে। কেন 2 ইন্টু এক্স হবে? কেন এটা অনেকে বুঝে নাই। 2 ইন্টু এক্স, 2 বাইরে দিলাম, ভিতরে কি থাকলো 1, 1 মানে কি x টু দি পাওয়ার 0। বোঝা গেছে? তাহলে 2 x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তো কি হলো 2x। আর ক্যালকুলেটর করলে তো এগুলো লাগেই না, ক্যালকুলেটর নিজেই করে দিবে হিসাব। সরি 2 থেকে 6, 3 আর 3 কাটাকাটি গেল, 4 2 কাটাকাটি করে 2, তাহলে x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x, তাহলে কত বসাবো? 2 আর 6 বসাবো, তাহলে 6 কিউব 2 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 মাইনাস, এবার 2 বসাবো, 2 কিউব মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 কিউব 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2, দেখি কত আসে। ক্যালকুলেটর চাপ দেব।
আমার আবার একটু গরিব ক্যালকুলেটর, বুঝছো? 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 কমা 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 দিয়ে 2 কমা দিয়ে 6। ইস, একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি, তোমাদের তো দামি ক্যালকুলেটর না? আচ্ছা, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 কমা 2 কমা 6। এবার হবে 280 জুল, বুঝলা? হয়ে গেল। কি পারবো না? গুড, পারবো। ঢাকা ভার্সিটিতে আসা একটা কোশ্চেন, দেখি পারো কিনা। একটি স্থিতিস্থাপক রাবারের ফিতা টেনে এল পরিমাণ প্রসারিত করা হলো। টেনে এল পরিমাণ প্রসারিত করা হলো। টেনে প্রসারিত করতে বল এফ এক্স এক্স স্কোয়ার বাই 3 বা এ বাই 3 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এত নিউটন টেনে প্রসারিত করতে। যেখানে এ বি সি ধ্রুবক এবং এক্স প্রসারণ, তাহলে কৃত কাজ কত? দেখো, ভয় দেখানোর জন্য যত উপাদান, যত জিনিস দেওয়া দরকার সব দিছে ভয় দেখানোর জন্য, কিন্তু কাজের কাজ কিছুই না। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। f ইকুয়াল টু a বাই 3 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এ বি সি ধ্রুবক, টেনশনে কিছু নাই, এ বি সি ধ্রুবক। আর এক্স কি? এক্স হচ্ছে প্রসারণ। আর টেনে কি করা হয়েছে? এল পরিমাণ প্রসারিত করা হয়েছে। তাহলে আগে কতটুকু প্রসারিত ছিল? আগে কোনো প্রসারণ ছিল না, স্বাভাবিক লেন্থে ছিল। অনেক হলো ভাই ফিতার, রাবারের ফিতা, তার কোনো লেন্থ ছিল না। লেন্থ ছিল রে ভাই, লেন্থ ছিল। একটা রাবারের ফিতা লেন্থ আছে, আমি টানলে পরে প্রসারণ হবে, তো প্রসারণ করা হয়নি। তাহলে প্রথমে স্বাভাবিক অবস্থায় ছিল, প্রসারণ ছিল 0, সেখান থেকে টেনে এল পরিমাণ প্রসারণ ঘটানো হলো। তাই না বলছে না, রাবারের ফিতা টেনে এল পরিমাণ প্রসারিত করা হলো। তাহলে 0 থেকে এল পরিমাণ প্রসারিত করা হয়েছে। তাহলে এক্স এর লিমিট 0 থেকে এল, এই হচ্ছে লিমিট। তাহলে কৃত কাজ বের করতে হবে, ইন্টিগ্রেশন এফ ডি এক্স। তাহলে ইন্টিগ্রেশন a বাই 3 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স। 0 থেকে কত? 0 থেকে এল। তাহলে a বাই 3 গেল বাইরে, এক্স কিউব বাই 3 প্লাস বি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি এক্স। 0 থেকে এল, তো 0 থেকে এল, 0 কি আর বসানোর দরকার আছে? নেই। তাহলে 1 ডিভাইডেড বাই 3 × 9 এ এল কিউব প্লাস বি বাই 2 এল স্কোয়ার প্লাস সি ইন্টু এল। এই যে কৃত কাজ, অপশন এইটাই ছিল, কৃত কাজ এত, শেষ। বোঝা গেছে? পারা যাবে? বলো। একটু বুদ্ধি খরচ করলেই হবে, হয়ে যাবে। বোঝা গেছে? একটু বুদ্ধি খরচ করবা, বুদ্ধি খরচ করলেই হয়ে যাবে। ওকে, এবার আসো
এবার আসো ভেক্টর ক্ষেত্রে ত্রিমাত্রিক তলে কৃত কাজ। ত্রিমাত্রিক তলে কৃত কাজ, ভাই ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ জিনিস। ত্রিমাত্রিক ক্ষেত্রে কৃত কাজ, ত্রিমাত্রিক তলে এক্স ওয়াই জেড, এতকাল যাবৎ শুধু আমরা এক্স অক্ষের কৃত কাজ বের করে আসতেছি। বা এই দেখো বলের সমীকরণে স্মরণ ছিল একটা, বলের সমীকরণে এফ শুধুমাত্র এক্স ছিল, কেন এবার এক্স ওয়াই জেড তিনটাই থাকবে, সমস্যা কি? এক্স অক্ষে স্মরণ এক্স, ওয়াই অক্ষে স্মরণ ওয়াই, জেড অক্ষে স্মরণ জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা কৃত কাজটা বের করতে চাই, এই ক্ষেত্রে আমরা কৃত কাজটা বের করতে চাই, কোনো টেনশনের কিছু নাই, খুবই সহজ জিনিস। তাহলে প্রথমে আসো ধ্রুব বল। যাই করব আমরা দুইটা ক্ষেত্র দেখব। ধ্রুব বল দ্বারা কাজ, ধ্রুব বল দ্বারা কাজ। দেখো দেখো, মনে করো একটা বস্তু এই পয়েন্টে আছে, একটা ত্রিমাত্রিক ক্ষেত্র আর কি, একটু আঁকি। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই যে ত্রিমাত্রিক একটা বিন্দু, ধরো এই বিন্দুটা ত্রিমাত্রিকের একটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, বুঝছো? এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বস্তুটা কই আছে? এই বিন্দুতে আছে, এই যে এখানে এই বিন্দুতে আছে। এবার এই বিন্দুতে এর উপর বল প্রযুক্ত হলো, এর উপর বল প্রযুক্ত হলো এফ বল। তাহলে বল প্রযুক্ত হলে বস্তুটা বল প্রযুক্ত হওয়ার কারণে ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল, অর্থাৎ এ থেকে বিতে গেল, এই যে এ থেকে বিতে গেল। বি এর স্থানাঙ্ক কত? x2 y2 z2, বি এর স্থানাঙ্ক। এ থেকে ধরো বি বিন্দুতে গেল, ঠিক আছে? এটা ত্রিমাত্রিক ক্ষেত্র। ধরো এই যে ত্রিমাত্রিক ক্ষেত্র, এই 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 রুমটা, বস্তু এখানে আছে, বল দিলাম, ধাক্কা দিলাম, বস্তু সামনে ওখানে চলে গেল, ঠিক আছে? তো যে এক বিন্দু থেকে বল প্রয়োগে আরেক বিন্দুতে গেল, কিন্তু বলটা কেমন বল? ধ্রুব বল। তাহলে ধ্রুব বল কিভাবে লিখবো বলো তো? এরকম হলে কি ধ্রুব বল হবে? এফ ইকুয়াল টু, ধরো এরকম ভেক্টর ফরম্যাটে লিখতেছি, এফ ইকুয়াল টু 2x i ক্যাপ প্লাস 3y j ক্যাপ, ঠিক আছে, প্লাস 4z k ক্যাপ। এটা কি ধ্রুব হবে? নো। এফ এর মান x এর উপর, y এর উপর, z এর উপর নির্ভরশীল, এটা পরিবর্তনশীল হয়ে যাবে, এটা ধ্রুব হবে না। তো এটা তো পরিবর্তনশীল হয়ে যাবে, এটা পরিবর্তনশীল হবে। ভাই আমি ধ্রুব বল চাই, ধ্রুব বল, আমি ধ্রুব বল চাই। তাহলে ধ্রুব বলে কোনো এক্স ওয়াই জেড থাকতে পারবে না। তাহলে ধ্রুব বল হবে এরকম, এফ ইকুয়াল টু ধ্রুব বল, ধরো এফ এক্স, দ্যাট মিনস 2, ধরো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা হলে ধ্রুব বল হবে। এই যে এটা হলে ধ্রুব বল হবে, বুঝছো আমার কথা? বুঝছো? যদি এটা হয় তাহলে এফ এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল হচ্ছে তো, কিন্তু এটা হলে তো নির্ভরশীল না। এখান থেকে এফ এর একটা ধ্রুব মান পাবা। মান কত? বলের মান যদি বলি এফ √2 3 4, ধ্রুব মান, তাহলে এটা একটা ধ্রুব বল। এই ধ্রুব বল দ্বারা কৃত কাজটা হিসাব করতে চাই। তাহলে আমরা বলটাকে কেমন ভাবে লিখবো জানো? এই যে 2 মানে হচ্ছে, দেখো এই যে এফ ইকুয়াল টু, দেখো দেখাও, এই 2 মানে হচ্ছে এফ এক্স আই ক্যাপ, তারপর 3 মানে কি? এফ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান, তাহলে এটা এফ ওয়াই জে ক্যাপ, আর 4 মানে এফ জেড কে ক্যাপ। এটা হচ্ছে প্রযুক্ত বল এফ ভেক্টর, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বল এফ ভেক্টর। তাহলে কৃত কাজটা বের করতে হবে, খুবই সহজ। ধ্রুব বল, ধ্রুব বলে আমরা ইন্টিগ্রেশন করতেও পারি, কোনো সমস্যা নেই। কেন ধ্রুব বলে কেন ইন্টিগ্রেশন করতে পারি? দেখো ধরো ধ্রুব বল আমি ইন্টিগ্রেশন করলাম, সমস্যা নেই তো। এফ এস কস থেটা, এফ এস কস থেটা, এই যে ডিএস, তো এফ আর কস থেটা বাইরে চলে আসলো, ধ্রুব। ধরো থেটার মান ফিক্সড, এফ এর মান ফিক্সড, তাহলে এফ আর কস থেটা চলে আসলো বাইরে, বাইরে চলে আসলো। ভিতরে কি পড়ে থাকলো? এস ডিএস। তো এস ডিএস কে ইন্টিগ্রেশন করো, এস ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি যাবে বলো? এফ কস থেটা বাইরে চলে আসলো, এফ কস থেটা বাইরে চলে আসলো, সরি এস ডিএস কেন? তাই তো ভাবি, ইন্টিগ্রেশন এফ ডিএস কস থেটা, সরি এফ ডিএস কস থেটা, ক্ষুদ্র সরণ ডিএস। তাহলে এফ আর কস থেটা বাইরে চলে আসলো,
আসলো ধ্রুবক বলে। তাহলে ভিতরে থাকলো ডিএস, তো ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এস হবে। কি হবে জানো তো? ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স দেখাইছি কিন্তু। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এস হবে। তো কি হলো? এফ এস কস থিটা। এই দেখো এফ এস কস থিটা, ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র যেটা, সেটাই হইলো ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র। তাহলে আমরা পরিবর্তনশীল বল হইলে ইন্টিগ্রেশন মাস্ট, কিন্তু ধ্রুব বল হইলে ইন্টিগ্রেশন করতেও পারো, ওই একই জিনিসই ঘুরে ফিরে আসবে, কি তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে কৃতকাজ বের করব, খুবই সহজ জিনিস কৃতকাজ। এবার তাকাও বোর্ডে তাকাও, কৃতকাজ বলটা এই ফরম্যাটে আছে আই জে কে, সরণ শুধু এক অক্ষে না, x2 থেকে x1 থেকে x2, y1 থেকে y2, z1 থেকে z2 সরণ। তাহলে কৃতকাজ w ইকুয়াল টু ইন্টিগ্রেশন ধরো f f ডট ds, f ডট ds। ধরো এখান থেকে খুবই ক্ষুদ্র একটা সরণ, এই পথের মাঝখান থেকে খুবই ক্ষুদ্র একটা সরণ আমি নিলাম, দ্যাট ইজ ds। তো ds কি হবে? dsটা হচ্ছে dx i ক্যাপ dx i ক্যাপ, খুবই ক্ষুদ্র সরণ dy j ক্যাপ, কারণ ত্রিমাত্রিক, আর dz k ক্যাপ। তাহলে এটা হচ্ছে ds। তাহলে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন f ডট ds, f হচ্ছে এটা, তাহলে fx i ক্যাপ fy j ক্যাপ আর fz k ক্যাপ, এর সাথে ডট গুণ, কাজ মানে ডট গুণ, ds মানে dx i ক্যাপ dy j ক্যাপ dz k ক্যাপ। বুঝলা? দেখো তাহলে ডট গুণ, আয়ের সাথে আয়ের শোক, জে এর সাথে জে শোক, কে এর সাথে কে এর শোক। তাহলে fx dx fy dy আর fz dz। বুঝছো? এই যে ইন্টিগ্রেশন, এইভাবে ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। বুঝছো? এভাবে ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। যখন x এর সাপেক্ষে তখন x এর লিমিট x1 থেকে x2, y এর সাপেক্ষে y এর লিমিট, z এর সাপেক্ষে z এর লিমিট, z এর সাপেক্ষে z এর লিমিট দিয়ে আমরা হিসাব করে ফেলবো। তাহলে এই জিনিসটা আমি তোমার একটু বুঝাই, শোনো। একটা ত্রিমাত্রিক ক্ষেত্র, খুবই সহজ জিনিস, ত্রিমাত্রিক ক্ষেত্র x y z। তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে বল প্রয়োগে বস্তু এক বিন্দু থেকে সরে আরেক বিন্দুতে গেছে। তাহলে x1 y1 z1 থেকে সরে x2 y2 z2 তে গেছে, প্রযুক্ত বল f। দেখো এবার একটু ফিল করি। তাহলে প্রযুক্ত বল ভেক্টর ফরম্যাটে fx i ক্যাপ fy j ক্যাপ fz k ক্যাপ। তাহলে বলটা তিনটা অক্ষে তার উপাংশ আছে না, সরণের দেখো x1 থেকে x2 y1 থেকে y2 z1 থেকে z2 হয়েছে না। তাহলে তুমি কি করবা? তুমি প্রথমে x অক্ষের জন্য কৃত কাজটা বের করবা, x অক্ষের জন্য। তাহলে x অক্ষের জন্য কৃত কাজ wx, তাহলে x অক্ষের বল কত? fx dx ইন্টিগ্রেশন x1 থেকে x2 হয়ে গেল। এবার তোমাকে যদি বলা হয় y অক্ষের কাজটা বের করবা, তাহলে y অক্ষের কাজ, y অক্ষে বলের উপাংশ কত? fy, তাহলে fy এর মানটা নিলা। এবার y অক্ষের কাজটা, y অক্ষের জন্য কাজটা বের করবা, dy লিমিট হবে y1 থেকে y2। ঠিক একইভাবে তুমি z অক্ষের জন্য কৃত কাজটা বের করবা, তাহলে z অক্ষের জন্য বল কত? fz, তাকে কার সাপেক্ষে? z এর সাপেক্ষে z1 থেকে z2, এই লিমিটে ইন্টিগ্রেশন করবা, তাহলেই হয়ে যাবে। এবার টোটাল কাজ কত? টোটাল কাজ এই তিনটার যোগফল, wx wy wz তিনটার যোগফল, কারণ কাজ স্কেলার রাশি। তাহলে তিনটার যোগফল মানে কি? fx dx ইন্টিগ্রেশন fy dy ইন্টিগ্রেশন fz dz, x এর সাপেক্ষে x এর লিমিট, y এর সাপেক্ষে y এর লিমিট, z এর সাপেক্ষে z এর লিমিট। বোঝা গেল? z এর সাপেক্ষে z এর লিমিট, শেষ। এই হচ্ছে আমাদের সূত্র, খুবই সহজ হিসাব। এবং দেখো এটাই করছিলাম, এই যে লাস্ট লাইন দেখো, এই যে এটা আছে না। এবার w ইকুয়াল টু যদি ভাঙি,
ডাব্লিউ ইকুয়াল টু দেখো এই যে ভেঙে ভেঙে এফ এক্স ডিএক্স, এফ ওয়াই ডিওয়াই এবং এফ জেড ডিজেড। এক্স এর সাপেক্ষে এক্স ওয়ান এক্স টু, ওয়াই এর সাপেক্ষে ওয়াই ওয়ান ওয়াই টু, জেড এর সাপেক্ষে তাহলে জেড ওয়ান, এই যে লিমিট জেড টু। এটাই তো করছিলাম, এটাই তো লিখছিলাম, এই যে তাই লিখছি। বলো বুঝছো? ঠিক আছে, এটাই আমরা তাই করব। দেখো আমরা ইন্টিগ্রেশন দিয়ে দেখাইছি, কিন্তু দেখো ইন্টিগ্রেশন দিয়ে দেখাইছি। তাহলে ধ্রুব বল হোক আর পরিবর্তনশীল বল হোক, ধ্রুব বল দ্বারা পরিবর্তনশীল বল দ্বারা দুটোই একই। পরিবর্তনশীল বল দ্বারা যেটাই বলো না কেন, ঘটনা ঘুরে ফিরে একই, দুটো আসলে একই, কারণ আমরা দুটো ইন্টিগ্রেশন দিয়েই দেখাইছি। এবার একটা ছোট্ট ম্যাথ দেখি, তাহলে তুমি বুঝে যাবা ঘটনাটা কি। একটা ছোট্ট ম্যাথ দেখি, তাহলে তুমি বুঝে যাবা। প্রযুক্ত বল F equal to 2i cap plus 3j cap plus 4k cap, এই যে প্রযুক্ত বল এত নিউটন। বল প্রয়োগে 201 থেকে 201 বিন্দু থেকে 324 বিন্দুতে বস্তুর সরণ ঘটলে কৃত কাজের হিসাব করো। কৃত কাজ কত বলো? এর চেয়ে সহজ জিনিস হইতে পারে? এটা বল আর এটা সরণ। তাহলে 201 থেকে 324 x1 x2 x1 y1 z1 x2 y2 z2, আর বলের সমীকরণ তো দেওয়াই আছে। তাহলে কৃত কাজ w ইকুয়াল টু ইন্টিগ্রেশন fx dx ইন্টিগ্রেশন fy dy, তিনটা ম্যাথ করতে হবে, ইন্টিগ্রেশন fz dz fx dx লিমিট x1 থেকে x2 fy dy dy y1 থেকে y2 z1 থেকে z2। তাহলে ইন্টিগ্রেশন তাকাও fx, এই যে fx 2, fx হচ্ছে 2, লিখে দিই একটু, জীবনে প্রথমবার করতেছি যেহেতু। 2i ক্যাপ, কিন্তু বড় হয়ে গেলে দেখবা এগুলো আর লেখা লাগবে না, তুমি নিজেই বুঝে যাচ্ছ। এটাই তো fx, এটাই তো fy, এটাই তো fz। তাহলে fx 2 dx 2 থেকে 3, লিমিট 2 থেকে 3, ক্যালকুলেটরকে বলবা, ক্যালকুলেটর করে দিতে পারবে। 3 fy 3 dy লিমিট 0 থেকে 2, তারপরে fz 4 dz z1 থেকে z2 1 থেকে 4, 1 থেকে 4। ভাই তাকাও 2 dx x, dx ইন্টিগ্রেট করলে x 2 3 প্লাস 3 গেল বাইরে dy y 0 থেকে 2, 4 গেল বাইরে dz z 1 থেকে 4। তাহলে 2 ইন্টু 3 মাইনাস 2, 3 ইন্টু 2 মাইনাস 0 আর 4 ইন্টু 4 মাইনাস 1। তাহলে এখানে 2 3 দুগুণে 6, 6 7 8 আর 3 4 12, ঠিক তো? তাহলে 2 যোগ 3 দুগুণে 6 যোগ 4 গুণ 3 3 4 12, 20 জুল, 20 জুল। ডান হয়ে গেল, বুঝলাম? দেখো এই ম্যাথটা আর একটা ভাবে করা যায়, এটা সবচেয়ে ভালো উপায়। কেন ভালো উপায়? কারণ পরিবর্তনশীল হোক আর ধ্রুব হোক টেনশন ফ্রি, পরিবর্তনশীল হোক আর ধ্রুব হোক একেবারে টেনশন ফ্রি, এই উপায়টা ভালো উপায়।
কিন্তু এখানে ম্যাথটা আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল। ঠিক আছে, এটা একটা ধ্রুব বল, ধ্রুব বল। F equal to 2i plus 3j plus 4k, 3j plus 4k, বলো কি বল? এক্স ওয়াই জেড নাই, তাহলে তো ধ্রুব বল, তাহলে তো ডিরেক্ট ডট গুণ করলেই হইতো, সরণ কত থেকে কত? 201 থেকে 324, 201 থেকে 324 এই বিন্দুতে সরণ হচ্ছে। তাহলে এখান থেকে সরণ ডেল এস বা এস তো হিসাব করা যায়, এস বা ডেল এস এটা তো আমরা হিসাব করতে পারি এখান থেকে, তাই না? কিভাবে? যদি কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সরণ কিভাবে হিসাব করে? শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করে আই জে কে লাগাই দিবা। তাহলে 3 - 2 আই ক্যাপ সরণ ভেক্টর, 2 - 0 জে ক্যাপ, 4 - 1 তাহলে 4 - 1 কে ক্যাপ, তাহলে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ আর প্লাস 3 কে ক্যাপ। বলো বুঝছো? এই হচ্ছে বল, এই হচ্ছে সরণ, এই হচ্ছে বল, এই হচ্ছে সরণ। তাহলে ভেক্টর ফরম্যাট আছে, কৃতকাজ W = F ডট এস অথবা F ডট ডেল এস, যেটাই বলো না কেন, F ডট এস বা F ডট ডেল এস। আসো ডট গুণ করো, 2 1 আয়ের সাথে আয়ের সহগ, 2 গুণ 1 যোগ 3 গুণ 2, তাহলে 4 গুণ 3, 3 4 12, 3 দুগুণে 6, আরে তাই তো হচ্ছে, দেখি এই যে 3 4 12, 3 দুগুণে 6, 2 গুণ 1, তাই তো হচ্ছে। তাহলে 20 জুল। এভাবেও তুমি করতে পারো, আর বুঝলা? বাট এভাবে তুমি সব সময় পারবা না। কেন সব সময় পারবা না? আসো দেখি। ধরো এবার বলে দিল প্রযুক্ত বল F equal to 2x I cap 3y square g cap plus 4k cap, এত নিউটন। বল প্রয়োগে 203 থেকে 425 সরণ ঘটল। এত বিন্দুতে সরণ ঘটল। তাহলে কৃতকাজের হিসাব করো, কৃতকাজ কত হিসাব করো, ডট গুণ দিয়ে দাও। আসো ডিরেক্ট ডট গুণ দিয়ে দিই। এই যে সরণ, এই বিন্দু থেকে এই বিন্দু, এই যে সরণ ডেল এস বা এস, সরণ 203 থেকে 425, পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করো, 4 বিয়োগ 2, 4 - 2 আই ক্যাপ প্লাস 2 - 0 জে ক্যাপ, 5 - 3 কে ক্যাপ। তাহলে 2 আই ক্যাপ 2 জে ক্যাপ 2 কে ক্যাপ। বাহ, সুন্দর তো। 2 আই ক্যাপ 2 জে ক্যাপ 2 কে ক্যাপ। আর এই যে বল F equal to 2x I cap 3y square j cap আর 4k cap। এবার নাও কৃতকাজ, খুব সহজ তো। কৃতকাজ W equal to F ডট ডেল এস বা F ডট এস। নাও ডট গুণ করো, তাড়াতাড়ি ডট গুণ করো। তাহলে 2x2 2x2 প্লাস 3y স্কোয়ার ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2। নাও এই যে কৃতকাজ হবে, বিপদ না? এক্স কত বসাবা, ওয়াই কত বসাবা, হবে। এবার এভাবে হবে। তোমার মনে হইতে পারে ভাই আপনি প্রথম যে নিয়মটা দেখালেন এটা ভালো না, এত দেখতে ভালো লাগতেছে না। এটা সুন্দর, হ্যাঁ সুন্দর, কিন্তু সুন্দর নিয়মে তো সবসময় হবে না। কারণ এই যে বলটা এই এক্স এর উপর ওয়াই এর উপর ডিপেন্ড করে।
তাহলে এই বলটা কেমন বল? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল। ইন্টিগ্রেশন মাস্ট করতেই হবে তোমার, এছাড়া উপায় নাই, তাহলে উপায় যেটা ওটাই আমি আসলে শিখাইছি, সব সময় উপায়। তাহলে তোমার কোনো ধ্রুব বল, পরিবর্তনশীল বল বুঝতে হবে না, ডিরেক্ট এই মেথড সবসময় এই মেথড, যে ভাই আমি এটাই জানি, সূত্র এটাই চিনি, আমি আর কোনো সূত্র চিনি না, আমি সূত্র চিনি এটা। তাহলে এফ ইকুয়াল টু কি ছিল? এফ ইকুয়াল টু দেখি এই ম্যাথটা, 2x i cap 3y স্কয়ার j cap, 2x i cap 3y স্কয়ার j cap আর প্লাস 4k cap, এটা ছিল। বিন্দুর স্থানাঙ্ক 203 425, বিন্দুর স্থানাঙ্ক 203 থেকে 425। ওকে ওকে, তাহলে কৃতকাজের সূত্র ভাই আমি একটাই জানি, সূত্র এই fx dx fy dy আর fz dz, x1 to x1 থেকে x2, y1 থেকে y2, z1 থেকে z2। তাহলে এবার ইন্টিগ্রেশন fx, এই যেটা fx, এটা fy, এটা fy আর 4 এটা fz। তাহলে fx হচ্ছে 2x dx 2 থেকে 4 প্লাস fy 3y স্কয়ার dy 0 থেকে 2 আর fz 4 dz 3 থেকে 5 শেষ। তাহলে 2x dx x স্কয়ার বাই 2 2 4 3y কিউব বাই 3 y কিউব বাই 3 0 2 4z 3 5, শুধু 4 আছে, 4 বাইরে গেল, dz কে ইন্টিগ্রেট করলে z, 2 2 কাটাকাটি, তাহলে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তারপর এখানে 3 3 কাটাকাটি, তাহলে 2 কিউব মাইনাস 0 কিউব আর 4 5 মাইনাস 3। ঠিক আছে, ক্যালকুলেটর, 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস 4 ইন্টু 2 28। বলো তো আসছে কিনা? 28 জুল আসছে কিনা? আসছে? এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? এখন নিজে ম্যাথ বানাইতে পারবা, নিজে প্র্যাকটিস করতে পারবা। তাহলে একটু বই খাতা উল্টাইও, ঠিক আছে? একটু বই খাতা উল্টাইও। আজকে প্রথম দিন বোর্ডে বেশি পড়ালাম না, ঠিক আছে? পরের দিন কিন্তু আমরা অনেক বেশি পড়বো। টাটা। ও আর ক্লাস কিন্তু লাইভ থেকে ডিলিট হয়ে যাবে, বুঝছো? এটা কথা কিন্তু মাথায় রেখো। ক্লাস কিন্তু লাইভ ক্লাস নেওয়ার পরে পরের দিন কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যাবে কিন্তু। সো এই কারণে ক্লাস তাড়াতাড়ি লাইভে করে নিবা, না হলে কিন্তু পরে ওয়েব অ্যাপ থেকে করতে হবে, বুঝছো? ভাই এই চ্যাপ্টার 5টা লেকচারে শেষ হবে, কে 5টা লেকচারে নিবে? 4zk স্কয়ার হতো না, আম্বিয়া খাতুন 4zk স্কয়ার কেন হবে? হ্যাঁ 4 dz আছে, তাহলে 4 বাইরে গেল, শুধু dz কে করলে z, 4z স্কয়ার কেন হবে? আর k এর স্কয়ার কেন বানাইতেছো তুমি? এই পাগল। ওকে,
নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসের দিন দাদা। কলেজের স্থিতরি চ্যাপ্টার আছে, কোনো ভালো ভিডিও পাই নাই, এখন কি করব? স্থিতরি দেখো আমার ভিডিও তো আছে, স্থিতরিতে আমার ক্লাসই তো আছে। কয়টা লেকচার লাগবে ভাইয়া? 15টা, 15টা লাগবে। ওকে, তাহলে ক্লাস কিন্তু লাইভে করে নিতে হবে, ঠিক আছে? পরের দিন থেকে দেখবা ক্লাস লাইভ নেওয়ার সাথে সাথে কিন্তু ক্লাস ডিলেট। ওকে, ঠিক আছে, টাটা।